আজকে মাইক্রোসফট ওয়ার্ডের ৮ নম্বর ক্লাস। এই ৮ নম্বর ক্লাসের আমাদের আজকের বিষয় হচ্ছে আ ইনসার্ট মেনু। গত ক্লাসে আমরা দেখেছিলাম ইনসার্ট মেনুর পার্ট 1 এর কাজ, অর্থাৎ ১ম অংশ। আজকে আ মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট মেনুর আবারও ২য় অংশের কাজ দেখব। অর্থাৎ যেহেতু মাইক্রোসফট ওয়ার্ডের যে ইনসার্ট মেনু রয়েছে, সেই ইনসার্ট মেনুটি অনেক বড়। যার কারণে আমরা এই ইনসার্ট মেনুটাকে ২ ভাগে ভাগ করা হয়েছে। তো গত ক্লাসে আমাদের ইনসার্ট মেনুর প্রথম অংশটা আমরা আলোচনা করেছিলাম বা দেখিয়েছিলাম যে কিভাবে কি কাজ করতে হয়। আজকে হচ্ছে অষ্টম ক্লাসের ইনসার্ট মেনু দ্বিতীয় ক্লাস নিয়ে আমরা আলোচনা করব। ওকে, একটু আমরা সময় দেন একটু। ওকে, তো আজকের তাহলে আমরা পুরো ক্লাসটা শুরু করি। তো প্রথমে আমি মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে ওপেন করব। ওকে, গত ক্লাসে আলোচনা করেছিলাম ইনসার্ট মেনুর টেবিল নিয়ে আলোচনা করেছিলাম। এখান থেকে আশা করি যে হোমওয়ার্ক দেওয়া হয়েছিল, যারা হোমওয়ার্ক জমা দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা জমা দেননি একটু কাজগুলো করে নেবেন। কারণ হচ্ছে আমাদের যে কাজ অনেকগুলো কিন্তু বেড়ে যাবে, এবং যেহেতু আর একটা ক্লাস ক্লাস করার পর আমাদের প্রজেক্ট ভিত্তিক কাজগুলো আমরা দেব, এবং সেই কাজগুলো কিন্তু আপনাদেরই করতে হবে। তো গত পর্বে যেটি দেখিয়েছিলাম সেটা হচ্ছে ইনসার্ট মেনুর হচ্ছে টেবিল নিয়ে কাজ করেছিলাম, এবং টেবিল নিয়ে কাজ করার সময় আমরা আরো ২ টা মেনু দেখেছিলাম। সেটা হচ্ছে এই টেবিলের আন্ডারে ডিজাইন এবং লেআউট নামে যে মেনু ছিল সেটা দেখিয়েছিলাম। সেজন্য একটা পুরো ক্লাস লেগেছে। আজকে যেই ক্লাসে আলোচনা করব সেটা হচ্ছে পিকচার, এবং বাকি কাজগুলো আমরা দেখানোর চেষ্টা করব এবং একটা ক্লাসের মধ্যে সম্পূর্ণ করব। তো এটা হচ্ছে যে পিকচার। তো এখান থেকে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড আমরা যখন ব্যবহার করব বা ওয়ার্ড প্রসেসিং নিয়ে কাজ করব, তখন কিন্তু দেখা যাচ্ছে আমাদের ওয়ার্ডের মধ্যে কিছু ছবি নেওয়ার প্রয়োজন হয়। তো এই ছবিগুলো কিভাবে নেব সেটা আমরা এখন দেখব। তো প্রথমে নরমালি আমরা একটা ছবি নিই। ছবি নেওয়ার জন্য ইনসার্ট মেনুতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর পিকচারে ক্লিক করতে হবে। পিকচারে ক্লিক করার পর একটা ডায়ালগ বক্স আসবে। এখান থেকে আপনার কম্পিউটারে যে লোকেশন রয়েছে, সেই লোকেশনের যেখানে পিকচারটি রয়েছে সেই পিকচারটি দিতে হবে। তো আমি যেকোনো একটি পিকচার নেব, আমার যে কম্পিউটার যেখানে আছে, বা আপনারও যখন আপনি ব্যবহার করবেন পিকচার নিতে, সেক্ষেত্রেও কিন্তু আপনি দেখবেন যে আপনার কোথায় আছে পিকচারটি। তো এখান থেকে আমি পিকচারটি নিলাম। নেবার পর এখন ইনসার্টে ক্লিক করার সাথে, সাথে দেখবেন যে পিকচারটি কিন্তু এই যে আমাদের যে মাইক্রোসফট ওয়ার্ডের যে পেজ, সেটা কিন্তু পেজে চলে আসবে। এবং একটি জিনিস লক্ষ্য রাখতে হবে, আমরা যখন পিকচারটি নেব তখন কিন্তু পিকচারের চারপাশে দেখবেন যে কিছু বর্ডার দেখা যাবে, এবং তার সাথে সাথে একটা বাউন্ডিং বক্স দেখাবে। এই যে দেখুন, যেখানে এই চার কোণা যে বক্সগুলো দেখা যাচ্ছে, এইটুকু দেখাবে। তো এটার মানে হচ্ছে যে আপনি যদি ক্লিক করা থাকেন তাহলে কিন্তু একটা বর্ডার সহকারে এই বাউন্ডিং বক্সগুলো দেখতে পাবেন। যদি পিকচারে না ক্লিক করা থাকে তাহলে কিন্তু দেখাবে না। দেখুন, আমি এই পিকচারে ক্লিক করেছি, এখন দেখা যাচ্ছে। আমি যদি বাইরে ক্লিক করি, ক্লিক করে দেখবেন যে কোনো আ পিকচারটি কিন্তু সিলেক্ট নাই, এবং সিলেক্ট না থাকার কারণে এখান থেকে যে বাউন্ডিং বক্সগুলো দেখা যাচ্ছিল সেগুলো কিন্তু আর দেখা যাচ্ছে না। তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে। অবশ্যই আমরা যখন পিকচার নিয়ে কাজ করব, সেই পিকচারে কিন্তু একবার ক্লিক করতে হবে। ক্লিক করলেই আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, এই পিকচারটি সিলেক্ট হলো কিনা। তো যখন আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই যে গোল অংশগুলো আছে সেই গোল অংশতে নিয়ে আসবেন। নিয়ে আসার পর অবশ্যই আপনাকে কি করতে হবে, মাউস পয়েন্টার দেখতে হবে যে আপনি কোন সাইডে ছোট বড় করতে বলছে, অর্থাৎ ক্লিক করে টান দিতে বলছি। তো এখান থেকে আমি এই যে দেখুন টান দিচ্ছি, কর্নারে টান দিচ্ছি, তখন ছবিটি চতুর্দিক থেকে ছোট বড় হচ্ছে। আর যদি উপর থেকে আমি সরাই তাহলে দেখবেন যে এখানে ২ টা অ্যারো চিহ্ন দেখাচ্ছে উপরে এবং নিচে, অর্থাৎ আমাকে নির্দেশ দিচ্ছে উপরে ও নিচেই আপনাকে টান দিতে হবে। তাহলেই কিন্তু এখানে হবে। ঠিক একই পদ্ধতিতে আমি যদি বামে বা ডানে নিয়ে আসি, এই যে দেখুন ইচ্ছা মতন
নিয়ে আসছেন। তো অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের ছবির যে রেশিও আমরা যদি কর্নার থেকে ছবিটিকে সরাই তাহলে কিন্তু দেখবেন রেশিওটা ঠিক থাকবে। কিন্তু যখন এক সাইড থেকে আমরা নিব দেখবেন ছবির রেশিওটা কিন্তু ঠিক না কেন। যেমন মনে হচ্ছে অনেকটা ওয়াইড হয়ে গেছে, তাই না? তো অবশ্যই একটা কাজ করবেন, ছবিটা যখন ছোট বড় করবেন অবশ্যই কর্নার থেকে টান দিয়ে ছোট বড় করবেন। তাহলে কিন্তু চতুর্দিক থেকে ছবির মাপটা বা রেশিওটা ঠিক থাকবে। অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখতে হবে। না হলে কিন্তু ছবির কোয়ালিটি আ বা মানে দেখতেও ভালো লাগবে না। তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এখন নরমালি আমরা যখন একটা ডকুমেন্টে ছবি নিয়ে আসবো তখন কিন্তু বড় সমস্যা যেটা হয় সেটা হচ্ছে আমরা ছবিটা নেওয়ার পর ছবিটাকে যদি মুভ করতে চাই, অর্থাৎ এই যে দেখুন যে আমি ছবিটার উপর ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন মাউস পয়েন্টটা কিন্তু ৪ টা অ্যারো চিহ্ন দেখাচ্ছে, হ্যাঁ? তো ৪ টা অ্যারো চিহ্ন দেখাচ্ছে। এইরকম অবস্থায় আপনি যদি কি করেন এখান থেকে টান দেন, মুভ মুভ করেন। এই যে দেখুন আমি ছবিটিতে টান দিচ্ছি কিন্তু এখানে কিন্তু সরছে না। তো এটা সরার জন্য যেটা করতে হবে আপনাকে জাস্ট ছবির উপর ক্লিক করবেন। ২ ভাবে করা যায়। তো ছবির উপর যখন ক্লিক করবেন, ক্লিক করার পর দেখবেন যে এখান থেকে এই যে ফরমেট নামে যে অপশন রয়েছে এটা কিন্তু আলাদা চলে এসছে। আমি আবারও দেখাই ছবির উপর বাইরে যদি আমি ক্লিক করি, দেখবেন ক্লিক করলেই এই যে আমাদের যে মেনু রয়েছে এই মেনুর উপরে যে হেল্প এবং অ্যাডভান্স লিখা আছে এটার পাশে কিন্তু এক্সট্রা কোনো মেনু নাই। কিন্তু যখন আপনি ছবি নিয়ে কাজ করবেন, ছবির উপরে যখন ক্লিক করব, তখন কিন্তু অটোমেটিক দেখবেন যে এখানে ফরমেট নামে কিন্তু এক্সট্রা একটা মেনু চলে এসছে। হ্যাঁ? তো অবশ্যই কিন্তু বোঝা যাচ্ছে যে এইটা এই মেনুর আন্ডারে এবং এইটার এভাবে কাজ করতে হবে। সেজন্য আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ফরমেটে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখবেন যে এইরকম একটি মানে অপশন চলে এসছে বা মেনু চলে এসছে এবং মেনুর আন্ডারে কিন্তু অনেকগুলো কিন্তু দেখুন অনেকগুলো অপশন চলে এসছে। তো এইখান থেকে আমরা যেহেতু ১ম দেখব সেটা হচ্ছে ছবিটিকে যেন মুভ করতে পারি, এই যে সরাতে পারি সেজন্য ছবির উপর ক্লিক করার পর এইখান থেকে আমাদের যে ফরমেট অপশন আছে এই ফরমেটে গিয়ে এইটা এখান থেকে ওয়ার্প টেক্সট নামে একটা অপশন রয়েছে। এই যে দেখুন ওয়ার্প টেক্সট নামে একটা অপশন রয়েছে। এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর দেখবেন যে এইরকম কিন্তু অনেকগুলা অপশন চলে এসছে। তো এখান থেকে অনেক পদ্ধতিতে পরিবর্তন করা যায়। যেমন হচ্ছে ইনলাইন উইথ টেক্সট। আর ছবিগুলো যদি লক্ষ্য রাখি যেখানে বোঝাচ্ছে যে উপরে লিখা হবে এবং নিচে লিখা হবে, মাঝে ছবিটা হবে এরকম বোঝাচ্ছে। তারপর হচ্ছে স্কোয়ার, স্কোয়ার মানে হচ্ছে কি চতুর্দিকে আপনার লেখাটা থাকবে। তারপর হচ্ছে এইটা জি, ভাই স্ক্যান দেখা দেখা যাচ্ছে না? যায় না। ওকে, ঠিক আছে। না এখন কি দেখা যায়? জি এখন দেখা যায়। ওকে। তো আমরা যেই কাজটা করলাম সেটা হচ্ছে এখান থেকে দেখুন যে আমরা যে ছবির উপর ক্লিক করব, ছবির উপর যখন ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে দেখবেন যে ফরম্যাট নামে অপশন চলে এসছে। আসার পর এইখান থেকে একটু দেখবেন যে এই যে ফরম্যাটের আন্ডারে এখান থেকে ওয়ার্প টেক্সট নামে একটা অপশন রয়েছে। এই ওয়ার্প টেক্সটের আন্ডারে অনেকগুলো অপশন রয়েছে। যেমন হচ্ছে এখানে দেখুন যে লিখা আছে ইনলাইন উইথ টেক্সট মানে হচ্ছে যে আপনার উপরে লিখা থাকবে, নিচে লিখা থাকবে, মাঝে একটা ছবি থাকবে। স্কোয়ার হচ্ছে চতুর্দিকে ছবি লিখা থাকবে। এখানে এটাই বুঝাচ্ছে। তারপর হচ্ছে এখানে হচ্ছে যে টাইট তারপর হচ্ছে থ্রো আছে, টপ, বটম লিখা আছে। এই যে এখানে ছবির দিকে লক্ষ্য রাখলে আমি বুঝতে পারবো যে উপরে লিখা থাকবে, নিচে লিখা থাকবে, মাঝে ছবি। তো সবচাইতে এখান থেকে যেগুলো বেশি সবচাইতে ব্যবহার করা হয় সেটা হচ্ছে যে এখান থেকে দেখবেন যে ইন ফন্ট টেক্সট এবং বিহাইন্ড টেক্সট এই ২ টা ব্যবহার করা হয়। তো ১ম আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইন ফন্ট টেক্সট। তো ইন ফন্ট টেক্সট যখন ক্লিক করবেন অর্থাৎ ফন্টের উপরে জাস্ট আমি ইন ফন্ট টেক্সট ক্লিক করলাম। এখন দেখুন আমি ছবিটাকে যেকোনো পদ্ধতিতে মুভ করতে পারছি এবং খুবই সহজে কিন্তু এটা কি হয় মুভ হয়ে থাকে। এই যে দেখুন খুব সহজে কিন্তু আমরা মুভ হচ্ছে। তো এইভাবে আমরা এই জিনিসটাকে মুভ করতে পারি খুব সহজেই। তারপর হচ্ছে এখানে যে এটাকে করা যায়। আমি আবারও একটু দেখাই। এখান থেকে আমি একটা লিখা নিয়ে আসি। ওকে, একটা প্যারা নিয়ে আসছি। এখানে একটা প্যারা নিয়ে আসলাম। এইটা অটোকারেক্ট অপশনটা চালু হয় নাই। সেজন্য আবার এখানে গেলাম। প্রোফিংস, অটোকারেক্ট অপশন। এইটা
জাস্ট এখানে ক্লিক করে সব অপশনগুলো অন করে দিলাম। এবার ওকে। ওকে। এই যে দেখুন এখান থেকে আমি এই ছবির মাঝে বা লিখার মাঝে একটা ছবি দেব। তো এখন দেখেন যে ইনফন্ট টেক্সট করে রেখেছি সেজন্য আমি ফন্টের উপরে যেকোনো জায়গাতে রাখতে পারছি। তো এখন যদি কি করি এখানে রাখলাম, রাখার পর এখানে ফন্টে গিয়ে ওয়ার্ড টেক্সটে গিয়ে এই যে দেখুন এই যে ইন লাইন উইথ টেক্সট মানে হচ্ছে যে উপরে লেখা থাকবে, নিচে লেখা থাকবে, মাঝে ছবি। হ্যাঁ? এই যেভাবে দেখা যায়। তারপর হচ্ছে এখান থেকে যেটা হচ্ছে যে স্কোয়ার, স্কোয়ার মানে হচ্ছে কি চতুর্দিকে আ এই যে দেখুন যে ছবিটা রয়েছে চতুর্দিকে ছবিটা থাকবে। হ্যাঁ? আমি যদি মাঝে সরাই তাহলে দেখবেন যে মাঝে মাঝে সরছে। হ্যাঁ? যেদিকে সরাবেন ছবিটা চারপাশে ছবিটা লিখা হবে। তারপর হচ্ছে এই যে এখানে অনেকগুলো আছে। তো ইচ্ছা মতন আপনি করতে পারবেন। যেমন টপ এবং বটন অর্থাৎ উপরে নিচে লিখা যাবে। এভাবে আপনি করতে পারবেন। তারপর হচ্ছে ইন ফন্ট অফ টেক্সট আমি প্রথম যেটা দেখালাম। আর যদি মনে করেন আমি ছবির উপরে লিখবো সেক্ষেত্রে এখান থেকে বিহাইন্ড টেক্সট করতে হবে। এই যে দেখুন বিহাইন্ড করলে ছবির এক্কেবারে নিচে চলে যাবে। আমি বিহাইন্ড করে দিই। এই যে দেখুন ছবির উপর দিয়ে লিখে যাচ্ছে। তবে এইটা সবসময় না করাই ভালো। তারপর হচ্ছে ইচ্ছা মতন আপনি করতে পারেন আপনার যখন প্রয়োজন। তো আমি আপাতত এখান থেকে এই যে স্কোয়ারটাই ব্যবহার করছি। এখান থেকে আমি চাচ্ছি যে চতুর্দিকে লেখা আসবে। এই যে দেখুন খুব সহজে কিন্তু এটা চলে আসলো। তো ছবির কিছু কাজ আছে আমি একটু এখানে বুঝতে পেরেছেন হয়তো। তো এখান থেকে ছবির উপর ক্লিক করি। ছবির উপর ক্লিক করার পর এখানে ফরম্যাট নামে অপশন আছে। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন যে মাইক্রোসফট ওয়ার্ডে যে নতুন ভার্সন রয়েছে সেটা হচ্ছে 10 এর পর থেকে যে মাইক্রোসফট ওয়ার্ডে 13 বলেন, 16 বলেন, 21 বলেন যে ভার্সন রয়েছে কিছু ফ্যাসিলিটি বা সুযোগ সুবিধা রয়েছে সেটা হচ্ছে এই যে দেখুন এখানে লেখা আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড। এটা কিন্তু আগের ভার্সনে নাই। তো এই রিমুভ ব্যাকগ্রাউন্ডে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর দেখবেন যে ছবির যে মানে ব্যাকগ্রাউন্ডটা সেটা কিন্তু এই যে দেখুন রিমুভ হয়ে গেছে। এই যে ছবির ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে। একবারে যে পারফেক্ট ভাবে যে রিমুভ হয় সেটা কিন্তু না। একটু সমস্যা হতে পারে। খুবই যদি ব্যাকগ্রাউন্ডে মানে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু সমস্যা করবে। তো আমি যদি এখানে একটা শেপ নিই তাহলে হয়তো বুঝতে পারবেন যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে কিনা। মানে সাদা এরপর বোঝা যাচ্ছে না। আমি এটাকে জাস্ট একটা শ্যান টু ব্যাক করে দিলাম। এই যে দেখুন খুব সহজে বুঝতে পারছেন যে ছবিটা আর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, তাই না? তো এইভাবে রিমুভ করতে পারেন। তো আমি আবারও এটাকে কন্ট্রোল জেড প্রেস করে নিয়ে আসি। ওকে। তো একটা এই দেখুন যে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি যখন তখন প্রপারলি ভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে না। এই যে থেকে যাচ্ছে এই যে সমস্যা থেকে যাচ্ছে। আমি যদি এখান থেকে রিমুভ করি দেখবেন যে রিমুভ হচ্ছে ঠিকই কিন্তু এই যে অনেকগুলো কিন্তু অবজেক্টগুলো মুছে যাচ্ছে। তো এই সব সব ছবিতে কিন্তু রিমুভ ভালো হয় না। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এটা জাস্ট সাময়িক কিছু কাজ আছে যেগুলো রিমুভ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। ওকে। তারপরে যেটা হচ্ছে এই যে কারেন্সি এই যে দেখুন অনেকগুলো ফরম্যাটে আপনি কালারগুলো চেঞ্জ করতে পারেন। আমি যদি এই জায়গায় সরাই কারেকশন এই যে এখানে দেখবেন যে লাইট কম বেশি করা যাচ্ছে। এই যে অনেকগুলা লাইট কম বেশি করা যাচ্ছে। এইগুলো ছবির মধ্যে আপনি এগুলো লাইট কম বেশি করতে পারেন। এই যে এই যে এখানে লাইটগুলো কম বেশি করতে পারেন। অনেক সময় কি হয় যে আমি একটা দেখাই আমাদের যখন চাকরির আবেদন করতে যান তখন সিগনেচারের প্রয়োজন হয়। তো অনেক সময় দেখা যায় যে সিগনেচার করবেন। সিগনেচার করার সময় দেখা যাচ্ছে যে যে সিগনেচার গুলো থাকে সেটা কিন্তু একটু লাইট বা এরকম হয়ে থাকে। যেমন হচ্ছে দেখুন আমি একটা সিগনেচার নিয়ে আসলাম। এই যে। এখন এইটা মোবাইল থেকে উঠিয়ে আমি Microsoft Word নিয়ে এসেছি। এখন এই সিগনেচারটার ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে আমি যদি রিমুভ করতে চাই তাহলে দেখবেন যে প্রপারলি ভাবে এই যে দেখুন রিমুভ হচ্ছে না। এই যে সুন্দরভাবে রিমুভ হচ্ছে না। কি একটু ত্রুটি থেকে যাচ্ছে। এই যে দেখুন ত্রুটি থেকে যাচ্ছে। তো এই জিনিসটা কিভাবে করবেন আমি আরেকটু বুঝাই। আমি অরিজিনালটাকে এই যে দেখুন এখানে রিমুভ হচ্ছে না। তো একটা কাজ করি সেটা হচ্ছে এই যে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর ফরম্যাটে গিয়ে জাস্ট এখান থেকে লাইটটা একটু কমিয়ে দিচ্ছি। এই যে দেখুন। এই যে বিভিন্ন লাইট আছে এই যেগুলাকে হ্যাঁ আপনাকে জাস্ট কমিয়ে দিলাম। এখান থেকে দেখুন যে অনেকগুলো কিন্তু এই যে মনে হচ্ছে যে কি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে কিন্তু এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়নি। আপনি এখান থেকেও কিন্তু ছবিগুলোর যে লাইটগুলোকে কম বেশি করে আপনি রিমুভের মতো করতে পারেন। এই ক্ষেত্রে আপনার দেখা যায় যে ডকুমেন্টে সিগনেচার দিলে বুঝতে পারবে না যে এটা একটা ছবি আকারে ছিল আর কি। এটা খুব সহজেই করা যায়। এছাড়াও এখান থেকে যে লাইট আছে এই লাইট থেকেও আপনি এগুলো করতে পারবেন। যে অনেক সময় যদি আপনার আ লাইটগুলো কম বেশি হয় বা দেখা যাচ্ছে আরেকটু যদি লাইটগুলো চেঞ্জ করার প্রয়োজন হতো সেক্ষেত্রে কিন্তু এই যে এখান থেকেও এই যে দেখুন আরো পারফেক্ট হয়ে গেল। এই যে এখন এগুলো কালারিং আছে, হ্যাঁ? এই যে ইচ্ছা মতন আপনি কালার নিয়ে আসতে পারেন। এই যে অনেকগুলো আছে কিন্তু এখানে আপনারা দেখে নিবেন। এই যে এখানে জাস্ট ক্লিক করলাম এই যে দেখুন একবারে মনে হচ্ছে যে হাতে ট্যাপ করা। তাহলে দেখুন যে এই যে আমাদের উপরেরটা আমরা এটা কালারগুলোকে কম বেশি করে করলাম। আর এইটা হচ্ছে যে
সুন্দরভাবে এটা অরিজিনাল ছবি ছিল। তাহলে এভাবে আমরা খুব সহজেই এই কালার থেকে বা লাইট থেকে এগুলো কিন্তু করতে পারেন। এছাড়াও আরো যেটা আছে সেটা হচ্ছে এখান থেকেও করতে পারেন। এই যে অনেকগুলো আছে পদ্ধতি, এই যে এখানে অনেকগুলো পদ্ধতি আছে। হুম? আ এখানে এই যে অনেকগুলো পদ্ধতি। যেমন এখানে দেখুন ব্লার আছে, কোনটা ডট চিহ্ন রয়েছে, একেকটা একেক রূপ। তো এখান থেকে বিভিন্ন প্ল্যাকার্ড তৈরি করতে পারেন অথবা বিভিন্ন স্টিকার জাতীয় তৈরি করতে পারেন অথবা আমরা যখন কোনো পিকচার যদি কোনো ডিজাইন আকারে নিতে চান সেক্ষেত্রেও করতে পারেন। আমি একটু দেখাই। ধরুন এখান থেকে আমি ইনসার্ট এ গিয়ে আ পিকচারে যাই। পিকচারে গিয়ে যেকোনো একটা পিকচারটা নিই। ওকে, কোনটা নেওয়া যায়? ওকে। ধরুন এই পিকচারটাই আমি নিই। ধরুন এই পিকচারটা আমি নিলাম। এখন এই যে পিকচারটা আছে এটাকে ইনফন্ট টেক্সট করে দিই। ওকে। এখন দেখেন যে এই যে পিকচারটা আমরা নিলাম এটাকে আমরা একটা ডিজাইন করব। হ্যাঁ? ডিজাইনটা হচ্ছে কি প্রাথমিক মাইক্রোসফট দিয়ে একটা আম মোকআপ তৈরি করার চেষ্টা করব। তো এখানে নিলাম। নেওয়ার পর এই আ যে ডিজাইনটা আছে এটাকে একটু কপি করে নিলাম। এবং আমরা কি করব এই উপরে যে মানে এই যে দেখুন একটা একটা ছবিকে আমরা ডাবল করলাম। হ্যাঁ? ডাবল করার পর এখান থেকে যেটা করব সেটা হচ্ছে এক কর্নার থেকে এটাকে ছোট করে দিলাম। এই যে দেখুন ছোট করে দিলাম। ছোট করার পর আমি মাঝে এটা রাখছি। হ্যাঁ? এবার যেটা করব সেটা হচ্ছে আমরা যে নিচের যে ছবিটা রয়েছে ছবিটা ক্লিক করার পর ফরম্যাটে গেলাম। যাওয়ার পর এই যে এই ইফেক্ট অনেকগুলো ইফেক্ট আছে। হ্যাঁ? আমি যেটা করব সেটা হচ্ছে নিচেটা ব্লার করে দেব। হ্যাঁ? একটা ডিজাইনের আকারে এই যে এটা দেখুন যে একটা ব্লার একটা অপশন রয়েছে পিকচারে এই যে ওখানে অনেকগুলো কোয়ালিটি আছে। আপনারা যেকোনো করবেন। এই যে দেখুন পিছনেরটাতে আমি ক্লিক করেছি এই যে দেখুন ব্লার হয়ে গেছে। তো অনেক ছবি এগুলো থাকে যে আপনি যদি মনে করেন যে হ্যাঁ, এটা এইভাবে ইফেক্ট দিয়ে সুন্দর একটা আ মানে মোকআপ এর মতো তৈরি করব সেটা কিন্তু সম্ভব। এছাড়াও আরো করা যায় সেটা হচ্ছে এই ফরম্যাটে যাবেন। ফরম্যাটে গিয়ে এই যে ওখানে অনেকগুলা আচ্ছা আপনি যদি মনে করেন ছবি চেঞ্জ করবেন এই যে এখান থেকে চেঞ্জ করা যায়। আর এছাড়াও অনেকগুলা কিন্তু এই যে বর্ডার রয়েছে, হ্যাঁ? বর্ডার স্টাইল রয়েছে। আপনি যেইটাতে ক্লিক করবেন সেইটা কিন্তু অটোমেটিক কিন্তু এই যে বর্ডার হয়ে যাবে। এই যে দেখুন সুন্দর, সুন্দর বর্ডার আছে। জাস্ট আপনি এখান থেকে ফ্রেমগুলা নিতে পারবেন, হ্যাঁ? এই যে এখান থেকে অনেকগুলা ফ্রেম নিতে পারবেন খুব সহজেই। এই যে অনেকগুলাই যে দেখুন খুব সুন্দর একটা মোকআপ তৈরি হয়ে গেল। এগুলো আপনার বিভিন্ন ওয়ার্ডে যদি নিয়ে আসতে চান এবং সেই সাথে যদি পিকচারগুলোকে চেঞ্জ করতে চান সেটা করতে পারবেন। এছাড়াও আরো করা যায় সেটা হচ্ছে এই যে এখানে দেখবেন যে আপনি এই তো স্টাইল আছেই এখান থেকে তো চেঞ্জ করতে পারবেন কোনো অসুবিধা নাই। এই যে এখানে লেখা আছে এই যে দেখুন পেজ বর্ডার মানে পিকচার বর্ডার এখান থেকে বর্ডারগুলো চেঞ্জ করতে পারবেন। যেমন এখানে ক্লিক করার পর এই যে দেখুন আমি কালারটা চেঞ্জ করে দিলাম এই যে। এখান থেকে কালার নিতে পারলাম। এই যে অনেকগুলা কালার নিতে পারলাম। তো আমি নিচের যে ওটাকে কেটে দিলাম, হ্যাঁ? আপাতত বুঝার জন্য। তো এই যে দেখুন এখানে আসছে। এখানে আরো আছে আপনি যদি মনে করেন যে পিকচার ইফেক্ট দিবেন, তো পিকচারের মধ্যে ইফেক্ট দিলে এই যে দেখুন শ্যাডো আকারে আছে, রিফ্লেক্ট আকারে আছে, হ্যাঁ? গ্লোর আকারে আছে, অনেকগুলো আছে। এগুলা হচ্ছে আপনি অফিসিয়াল কোনো কাজে হয়তো ব্যবহার করতে পারবেন না। কিন্তু বিভিন্ন যে ব্যানার বা এই ফেস্টুন এগুলো তৈরি করার ক্ষেত্রে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে খুব সহজে এগুলো তৈরি করতে পারবেন, হ্যাঁ? এই যে অনেকগুলো তৈরি করতে পারবেন। এই যে অনেক, অনেক ডিজাইন আছে। আপনারা একটু দেখে নিবেন পরবর্তীতে। এই যে অনেক আছে অনেক। আপনার যে এরকম আমি তৈরি করবেন সেটা যদি মনে করেন যে এখানে আমি নিজে নিচে শ্যাডো আকারে দেব। এই যে জাস্ট ক্লিক করলাম এই যে শ্যাডো আকারে যে এখানে দেখাচ্ছে, হ্যাঁ? এখানে অনেক রকম ডিজাইন আছে আপনি ব্যবহার করতে পারবেন। ওকে। এবার ২ টা একটা কাজ করি সেটা হচ্ছে তাহলে আমরা এখান থেকেও কিন্তু ইনফন্ট টেক্সট করতে পারবো। যেকোনো ছবি করে ইনফন্ট টেক্সট করতে পারবো। এখন আমি এখান থেকে অল্টার না কন্ট্রোল প্রেস করে এই যে দেখুন ছবিটাকে ডাবল করে দিলাম। এই যে ছবিটাকে ডাবল করলাম। এখন এই যে ছবিটা ডাবল হলো, ডাবল হওয়ার পর এখান থেকে আমরা এই যে এই অপশনটা দেখব। একটা লেখা আছে ব্রিং ফরওয়ার্ড আর সেন্ড ব্যাকওয়ার্ড। তো এই আপনার উপরে যে ছবিটা রয়েছে, এই উপরের ছবিটাতে আমি ক্লিক করলাম। আমি চাচ্ছি উপরের ছবিটাকে নিচে নিয়ে আসবো। সেক্ষেত্রে এই যে এখানে যে অপশনটা রয়েছে দেখুন যে সেন্ড অফ ব্যাকওয়ার্ড এই সেন্ড ব্যাকওয়ার্ডে ক্লিক যখন অ্যারোতে ক্লিক করবেন দুইটা অপশন রয়েছে একটা হচ্ছে সেন্ড ব্যাকওয়ার্ড আর একটা হচ্ছে সেন্ড টু ব্যাক হ্যাঁ যদি মনে করেন একবারে ছবিটাকে পেছনে করবেন তো জাস্ট এখানে ক্লিক করলে দেখবেন যে একবারে পেছনে চলে গেছে আর যদি মনে করেন আমি এক ধাপ পেছনে নিয়ে আসবো হ্যাঁ তাহলে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর অ্যারোতে ক্লিক করবেন এই যে লেখা আছে সেন্ড ব্যাকওয়ার্ড তাহলে এক ধাপ পেছনে যাবে
এই যে এক ধাপ পেছনে চলে। ঠিক একই পদ্ধতিতে আমি এখন দেখুন নিচেরটা উপরে হয়ে গেছে। এখন এইটাকে যদি আমি কি করি, উপরে নিয়ে আসি, আমি বোঝার সুবিধার্থে একটু এটা চেঞ্জ করে দিই, তাহলে হয়তো বুঝতে পারবেন। এই যে এখন এইটা আমার কি আছে, উপরে আছে। আমি এখন চাচ্ছি যে নিচে যে পিকচারটা রয়েছে এই পিকচারটিকে উপরে নিয়ে আসবো। তাহলে ঠিক একই পদ্ধতিতে লেখা আছে দেখুন, বিং ফরওয়ার্ড। এই বিং ফরওয়ার্ডে ক্লিক করলেই একবারে উপরে চলে যাবে। এই যে দেখুন একবারে চলে এসছে। তো এইভাবে আপনি ইচ্ছা মতন আপনি এটাকে মানে উপরে নিচে করতে পারেন। এছাড়াও এই যেখানে লেখা আছে অ্যালাইন, এই অ্যালাইন থেকেও কিন্তু আপনি সরাতে পারেন। যেমন লেখা আছে অ্যালাইন লেফট, অর্থাৎ আপনার দেখা যাচ্ছে যে দেখুন একবারে লেফটে চলে গেল। তারপর সেখান থেকে যদি আমি অ্যালাইন সেন্টার করা হয় তাহলে একবারে দেখবেন যে সেন্টারে চলে আসবে। এই যে দেখুন পেজের সেন্টারে চলে এসছে। তারপর হচ্ছে অ্যালাইন রাইট ক্লিক করলে এই যে দেখবেন যে একবারে ডানে চলে আসবে। হ্যাঁ, মার্জিন অনুযায়ী যে আছে সেই অনুযায়ী কিন্তু হবে। তো এইভাবে আপনার যে অ্যালাইন গুলো রয়েছে সেই অ্যালাইন গুলো কিন্তু আপনি ইচ্ছা মতন এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এটা একটা হলো। আর আরেকটা হচ্ছে যে ছবিকে ক্লিক থাকা অবস্থায় আপনি যদি মনে করেন যে নির্দিষ্ট অংশ আমি কি করব, ছবি ক্রপ করব, কাটার প্রয়োজন হবে, সেক্ষেত্রে আপনি ছবির উপর ক্লিক করার পর ফরম্যাটে যাবেন, অর্থাৎ এই যে ফরম্যাট মেনু, এবং এখানে দেখবেন যে ক্রপ নামে একটা অপশন রয়েছে। এই ক্রপে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর দেখবেন যে চারপাশে কিন্তু একটা ছবির যে ইফেক্ট সেটা কিন্তু চলে এসছে। এই যে দেখুন কালো যে বর্ডার আকারে দেখা যাচ্ছে, এটা কিন্তু চলে এসছে। তো এখানে জাস্ট ক্লিক করে আপনি যতটুকু প্রয়োজন নয় ততটুকু আপনাকে সিলেক্ট করতে হবে। এখন মনে করেন যে আমার এই যেখানে এখান থেকে এইটুকু চাচ্ছি ফ্রিল্যান্সিং, ওকে। এবার আবারও ক্রপে যদি ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে দেখুন যে ওই অংশটুকুই কি হয়ে গেছে, কেটে গেছে। তো এভাবে আপনার নির্দিষ্ট কিছু ছবিগুলোকে আপনি ক্রপ করতে পারবেন খুব সহজেই। এই হচ্ছে ক্রপের কাজ। তারপর হচ্ছে এখান থেকে রোটেট রয়েছে। এই যে দেখুন যে এখান থেকে রোটেট, তো রোটেট দুই ভাবে করা যায়। একটা হচ্ছে নর্মালি যে পদ্ধতিতে রোটেট করা যায় সেটা হচ্ছে কি, ছবির উপর যখন ক্লিক করবেন, ক্লিক করার পর দেখবেন এই যে এখানে একটা গোল একটা অপশন রয়েছে, রোটেট অপশন। এই রোটেটে ক্লিক করার পর এই যে দেখুন এখান থেকে পজিশন আমি এই যে রোটেট করতে পারছি। এই যে ইচ্ছা মতন যেকোনো আপনি যখন চাপ দিয়ে ধরে থাকবেন আপনাকে নির্দেশ দিবে আপনি ডানে ঘোরাবেন না বামে করবেন, এটা নির্দেশ দিবে। এছাড়াও এই কাজটা কিন্তু এই যেখানে রোটেট অপশন রয়েছে, এই যেখানে ভার্টিক্যাল হরিজন্টাল কত অ্যাঙ্গেলে আপনি রোটেট করবেন, হ্যাঁ সেটা করতে পারেন। যেমন ক্লিক করলাম, এই যে দেখুন 90 ডিগ্রি রোটেট হয়ে গেল। এই যে দেখুন, হ্যাঁ? এভাবে আপনি যতবার করবেন ততবার কিন্তু তত ডিগ্রি অ্যাঙ্গেল আপনার হবে। তো সবচাইতে সহজ হচ্ছে যে এইভাবে আপনি করতে পারেন। এই যেভাবে রোটেট করতে পারেন। তাছাড়াও যদি নির্দিষ্টভাবে মাপ নিতে চান তাহলে করতে পারেন। যেমন হচ্ছে আমি এখানে আ এটা দিলাম, আ এটা দিলাম, এটাকে কন্ট্রোল চাপ দিয়ে এটাকে ডাবল করে দিলাম। হ্যাঁ? এটা কন্ট্রোল চাপ দিয়ে এই যে দেখুন ডাবল করে দিলাম। আমি চাচ্ছি এইটা এই সাইডে আছে, এটাকে বিপরীত দিকে যেন মানে হয়। সেক্ষেত্রে অবশ্যই ছবির উপর ক্লিক করলাম একবার। ক্লিক করার পর দেখতে হবে ফরম্যাট নামে অপশন এসছে কিনা। আসার পর এখান থেকে গিয়ে এই যে এখানে ক্লিক করলাম। মানে যতটুকু মানে ঘোরাবো, হ্যাঁ? এই যে দেখুন ততটুকু বেরিয়েছে। তো এইভাবে আপনি ইচ্ছা মতন এগুলাকে রোটেট করতে পারেন প্রয়োজন অনুযায়ী। আপনি যেমন চাচ্ছেন সেই অনুযায়ী এই যে সেই অনুযায়ী রোটেট হবে। তো এটা হচ্ছে পিকচারের কাজ। আপনি খুব সহজেই এইভাবে পিকচারের বিভিন্ন ফরম্যাট আছে সেগুলা করতে পারেন। আর যদি একটা পিকচারকে বিভিন্নভাবে গ্রুপ আকারে করতে পারেন, করতে চান, মনে করেন যে আমার এখানে একটা পিকচার আছে, এখানে একটা পিকচার আছে। আমি সুন্দরভাবে এটাকে প্রেজেন্টেশন করতে চাই বা গ্রুপ আকারে সরাইতে চাই। তো এখান থেকে আমি দেখুন কন্ট্রোল চাপ দিয়ে টান দিলাম। তাহলে দেখুন যে একটা ছবি হয়ে গেছে। এভাবে কন্ট্রোল চাপ দিয়ে যতবার টান দেব ততবার কিন্তু ছবিটা ডাবল হবে। এখন আমি চাচ্ছি এই ছবির উপর ক্লিক করলাম তখন এটা সিলেক্ট হচ্ছে, মাঝেরটা চাপ দিলাম তো ওইটা ছুটে যাচ্ছে। আবার যদি ডানেরটাতে ক্লিক করি এটা হচ্ছে। তো এখান থেকে যদি মনে করি যে আমাদের ৩ টা ছবিকেই সিলেক্ট করব এবং গ্রুপ আকারে করব। সেক্ষেত্রে অবশ্যই কিবোর্ড থেকে কি করবে? কন্ট্রোল চাপ দিয়ে যে ছবিটার উপরে সিলেক্ট করবেন সেটাতে ক্লিক করবে। ক্লিক করলেই বুঝতে পারবেন যে ওই আ ছবিটা হোক বা সেভই হোক বা অবজেক্ট হয়ে ও পুরোটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এই যে দেখুন আ সিলেক্ট হয়ে গেছে। আমি যদি এটাকে মনে করি যে আমার ৩ টা ছবি সিলেক্ট হয়েছে, আমি একটা ছবি সিলেক্ট করব না। সেক্ষেত্রে আবারও কন্ট্রোল চাপ দিয়ে আবার ক্লিক করলে দেখবেন যে আম এই যে ছবির উপর ক্লিক করবেন সেই ছবিটা কিন্তু আর সিলেক্ট থাকবে না। যেমন দেখুন যে এটা সিলেক্ট হয়েছে, এটা সিলেক্ট হয়েছে। কিন্তু এটা কিন্তু সিলেক্ট হয় নাই। তো অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে যে এটা সিলেক্ট হয়ে আছে কিনা। তো সিলেক্ট থাকা অবস্থায় এখন আমি চাচ্ছি এই ২ টাকেই গ্রুপ করব। সেজন্য আমরা জাস্ট কি করলাম, এখান থেকে যে নিচে এইটা ১ম এটাতে ক্লিক করে ২ টাতে ক্লিক করলাম। ক্লিক করার পর ফরম্যাটে গিয়ে এই যে দেখুন গ্রুপ যে অপশন রয়েছে, হ্যাঁ? এই যে এখানে আ আ গ্রুপ যে অপশন রয়েছে এখানে গ্রুপে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন ফাঁকা জায়গাতে যদি ক্লিক করি তাহলে দেখবেন যে এই ছবির যে মানে সেটা কিন্তু গ্রুপ হয়ে গেছে। এই যে দেখুন গ্রুপ হয়ে গেছে। এই যে।
আমি এটাকে ডিলিট করে দিই, তাহলে বুঝতে পারবেন হয়তো। এই যে দেখুন গ্রুপ হয়ে গেছে। আমি একটাকে টান দিচ্ছি কিন্তু কি ওর সাথে সাথে দুইটাই চলে আসছে। আমি এটাকে কেটে দিয়ে আবার করি। জাস্ট এখানে ক্লিক করলাম, আবারও কন্ট্রোল চাপ দিয়ে এটাতে ক্লিক করলাম, দুইটা সিলেক্ট হলো। সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে গ্রুপ করে নেবেন। তাহলে ইচ্ছা মতন আপনি যখন গ্রুপ থাকা অবস্থায় আপনি যদি টান দেন তাহলে কিন্তু এটা গ্রুপ হয়ে যাবে। এই যে দেখুন হচ্ছে। আর এটাকে যদি আনগ্রুপ করতে চান তাহলে কি করতে হবে, আবার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যে এখান থেকে গ্রুপ ক্লিক করেছেন ওখানে গিয়ে দেখবেন যখন আনগ্রুপ দেখতে পাবেন। তো এখানে আনগ্রুপে ক্লিক করলে অটোমেটিক কিন্তু এটা আনগ্রুপ হয়ে যাবে। তো এইভাবে আপনার গ্রুপ এবং আনগ্রুপ এটা করতে পারবেন খুব সহজেই। কোনো অসুবিধা নাই। ওকে। তো এটা হচ্ছে গ্রুপ এবং আনগ্রুপের কাজ। তারপর হচ্ছে এখানে আমরা আবারও ইনসার্টে যাই। ইনসার্টে পিকচারের তেমন কিছু নাই। তাহলে পিকচার যখন আমরা ক্লিক করলাম একটা এক্সট্রা মেনু চলে আসলো। এই মেনু থেকে আপনি ব্যবহার করতে পারবেন খুব সহজেই। ওকে। একটু সময় দিয়ে সাথে থাকবেন। আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? একটু বলেন তো। জি, শোনা যাচ্ছে। জি ভাই, শোনা ওকে, যায়। ঠিক আছে। তাই তো। তাহলে আমাদের মাইক্রোসফট এর এটা হলো। এখন হচ্ছে আমরা আবারও ইনসার্টে ক্লিক করব। তো ইনসার্টে ক্লিক করার পর এখন যে অপশনটা আছে সেটা হচ্ছে পিকচার তো দেখলাম, আর একটা অপশন রয়েছে এখান থেকে অনলাইন পিকচার রয়েছে। তো এটা হচ্ছে যে অনেক সময় হয়তো অনেকের কম্পিউটার কাজ নাও করতে পারে, কারণ এখানে হচ্ছে যদি অনলাইনে কানেকশন না থাকে তাহলে ঠিক মতো আসবে কিনা, আসবে না কিন্তু। যেমন দেখুন যে অনলাইন পিকচারে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন যে আমার এখানে কিন্তু একটা ডায়লগ বক্স এসছে এবং এখানে সার্চ ইঞ্জিন এসছে একটা সার্চ, যেমন হচ্ছে বিং একটা সার্চ ইঞ্জিন। তারপর হচ্ছে এখানে ওয়ান ড্রাইভ, অর্থাৎ আপনার যদি পার্সোনাল কোনো ড্রাইভ থাকে সেখান থেকে নিতে পারবেন। তো এখান থেকে আমি সার্চ করে বের করব। সেক্ষেত্রে এই যে বিং এ গিয়ে লিখলাম যে এখানে দিলাম, হ্যাঁ? এবার সার্চ করলাম। সার্চ করার পর দেখবেন যে, যে ফিস দিয়ে সার্চ করলাম, ফিসের ছবিগুলো কিন্তু চলে আসলো। এই যে এখানে চলে আসলো। আমি যদি এখানে ক্লিপ আর্ট লিখি, এই যে এখানে যদি সার্চ দিই যে ওই ধরনের যদি ছবি থাকে তাহলে কিন্তু ইন্টারনেট থেকে ওই ধরনের কিন্তু ছবি চলে আসবে। যেমন হচ্ছে এখানে ক্লিপ আর্ট, জাস্ট সার্চ দিই। দেখি আসছে কিনা। আমি এটাকে ক্লোজ করে আবার দেখি। এখানে ক্লিক করলাম, আবার লিখবো ক্লিপ আর্ট, ফ্লাওয়ার লিখি। ফ্লাওয়ার লিখে ইন্টার প্রেস করলাম। এই যে দেখুন ক্লিপ আর্ট সমর্থিত যে পিকচারগুলো সেটা চলে এসছে। আসার পর এখান থেকে আমরা যদি শো রেজাল্ট এখানে কি করি, ওয়াল করি, তাহলে কিন্তু আরো আসবে, হ্যাঁ? যেই ছবিটার উপর ক্লিক করব সেই ছবির উপর ক্লিক করার পর এখান থেকে দেখবেন যে এই যে এখানে যে আছে এখানে ক্লিক করার পর এখান থেকে যদি ইনসার্টে ক্লিক করা হয় তাহলে কিন্তু অটোমেটিক ওই ছবিটা আমাদের যে মাইক্রোসফট ওয়ার্ড এর যে পেজ সেই পেজে কিন্তু চলে আসবে। ওকে। তো এখান থেকে একটু আপনার একটু সময় নাই, হ্যাঁ? যার কারণে দেখবেন যে আপনার সিলেক্ট হচ্ছে। এই যে দেখুন আমি ক্লিক করছি কিন্তু আসছে না। তো এখানে ক্লিক করবেন, কিছুক্ষণের মধ্যে যখন ঠিকমতো লোডিং হবে, লোডিং হওয়ার পর যে ইনসার্ট করবেন অটোমেটিক কিন্তু আপনার ওয়ার্ডে চলে আসবে। এখান থেকে আপনি নিতে পারবেন। আরেকটা সবচাইতে সহজ পদ্ধতি হচ্ছে যে আপনার আম যেকোনো একটা ব্রাউজার যাবেন, যে কোনো ব্রাউজারে গিয়ে জাস্ট এখানে কি করবেন, যে ধরনের ছবিটা নেওয়ার প্রয়োজন সেই ধরনের জাস্ট আপনি এখানে সার্চ দেবেন। যেমন দেখবেন যে ফ্লাওয়ার, এই যে এখানে সার্চ দিলাম। দেখবেন যে এই ধরনের ছবিগুলো কিন্তু চলে এসছে। এই যে ওখানে অনেকগুলো চলে এসছে। তো এখান থেকে আপনি ছবিগুলো নিতে পারেন। জাস্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর ছবিগুলো চলে আসলো। আসার পর এখান থেকে এই যে আপনি ডাউনলোড করতে পারেন, অথবা অনেক সময় সরাসরিও বসা যায়। কপি করলাম। কপি করার পর পেস্ট করলে অনেক সময় ছবিটা কিন্তু সরাসরিও চলে আসে, হ্যাঁ? এখানে যদি সরাসরি দেখুন আমি এখানে কপি করে পেস্ট করছি, ছবিটা কিন্তু আসছে না। যদি না আসে, হ্যাঁ? না আসে, টেনশন করতে হবে না। ডান বাটন ক্লিক করে সেভ এজ করবেন।
সেভ এজ করার পর যেই লোকেশনে আপনার কম্পিউটারে সেভ করে রাখতে চাচ্ছেন ছবিগুলা, সেই লোকেশনে আপনি সেভ করতে পারেন এবং ওখান থেকেই কিন্তু ইনসার্ট করে পিকচারগুলো আনতে পারবেন। আর এই যে যদি মনে করেন যে ব্যাকগ্রাউন্ডে আমি কোনো কিছু রাখবো না, সেক্ষেত্রে পিএনজি আকারে যে ছবিগুলো আছে সেগুলো রাখতে পারেন। যেমন আমি এখানে ডেস্কটপে রাখলাম। এবার এখান থেকে নিয়ে আসার পর এখন যদি ইনসার্টে গিয়ে যে পিকচারে ক্লিক করলাম, এখন কিন্তু অনলাইন পিকচারে ক্লিক করতে হবে না, নরমালি পিকচারে ক্লিক করতে হবে। হ্যাঁ? ক্লিক করার পর এখান থেকে যে লোকেশন আমি ডাউনলোড করে রেখেছি সেখান থেকে ছবিগুলো দেখিয়ে দিতে হবে। ওকে, এই যে ছবিটা চলে এসছে। এখন ইনসার্ট করলেই দেখবেন যে এই ছবিটা চলে এসছে। এখন এইভাবে যে এখন আমি সরাচ্ছি, দেখুন যে সরাতে হচ্ছে না। সেক্ষেত্রে এখানে গিয়ে ইনফর্ম টেক্সট করে নিতে হবে। তাহলে ইচ্ছা মতন আপনি সরাতে পারবেন। এই যে খুব সহজেই সরাতে পারবেন এবং এখানে কিন্তু অনেকগুলা আম ইয়ে আছে, যেমন হচ্ছে এই যে রিফ্লেক্ট আছে। হ্যাঁ? এই যে এখানে রিফ্লেক্ট যদি করেন, এই যে দেখুন একটা সুন্দর একটা রিফ্লেক্ট হচ্ছে। মনে হচ্ছে যে আ মিররের মতো আ একটা প্রতিক্রিয়া হচ্ছে। তো এখান থেকে অনেকগুলো করা যায়। তো এটা আপনারা দেখে নিবেন, অনেকগুলো ডিজাইন আছে। তো এটা নিয়ে আর আলোচনা করলাম না। এখন হচ্ছে যে এই যে সেভ, তো এখান থেকে অনেকগুলো সেভ আছে। এখান থেকে ইচ্ছা মতন আপনি ড্রয়িং করতে পারবেন। এই যে এখানে অনেকগুলো সেভ আছে। এখান থেকে এইগুলা নিয়ে আপনি অনেক সময় আ যে কাজগুলা সেটা করতে পারেন। যেমন হচ্ছে আমরা গতদিন যে আলোচনা করেছিলাম বা দেখিয়েছিলাম, যেমন হচ্ছে এখান থেকে আপনাকে দেখাই। যে মনে করেন যে আপনার কিছু ডিজাইন আ মানে ফর্ম তৈরি করার ক্ষেত্রে গ্রাফিক ডিজাইনের তো বিকল্প নাই। সুন্দরভাবে যদি ফর্ম তৈরি করতে চান, তাছাড়াও আপনার কিছু, কিছু ফর্ম মানে কাজ আছে, সেটা হচ্ছে আপনি Microsoft Word দিয়ে সুন্দরভাবে করতে পারেন। যেমন হচ্ছে যে আম আমি এখানে দিলাম যে পাসওয়ার্ড ট্যাগার। এখন এই যে পাসওয়ার্ড ডেকর, এগুলোর কিন্তু দাম অনেক। এগুলো হচ্ছে আপনি Microsoft Word ব্যবহার করেও করতে পারবেন, কোনো সমস্যা নাই। গতদিন যেটা আলোচনা করেছিলাম, সেটা দেখিয়েছিলাম যে কিভাবে টেবিল দিয়ে করবেন। আপনি যদি মনে করেন যে টেবিলের চাইতে আপনি বিভিন্ন শেপ আছে, এই শেপগুলো দিয়েই ডিজাইন করবেন, সেক্ষেত্রেও কিন্তু সম্ভব। এবং এইটা কিন্তু খুব ভালো হয় আপনার এই ইয়া করা, এখান থেকে ডিজাইন করা। আমি একটু ছবিটা বড় করে নিই, তাহলে হয়তো এখান থেকে বুঝতে সুবিধা হবে। লার্জ করে দিলাম এবং বড় আকারে যে ছবিগুলো আছে সেগুলো আমরা ওপেন করার চেষ্টা করি। এখান থেকে এটাই নিই। ওকে, এটা সরাসরি ওপেন করি, তাহলে বোঝা যাবে। লোডিং হচ্ছে। ওকে, এই যে দেখুন অনেকগুলা চলে এসছে। এটাকে আমরা সেভ করে নিই, এটা জাস্ট দেখার জন্য। এটাকে কপি করলাম। কপি করে এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে জাস্ট পেস্ট করলাম। তো এই ধরনের আমরা যদি মনে করি যে এটা তো আপনার গ্রাফিক ডিজাইনের কাজ ধরেন আরো আরো সুন্দর হয়, কিন্তু আপনি যদি ওয়ার্ডে করতে চান সেক্ষেত্রেও করতে পারবেন। কিভাবে? সেভ দিয়ে। তো এখান থেকে ইনসার্টে যাবেন, ইনসার্টে যাওয়ার পর এখান থেকে দেখবেন যে অনেকগুলা সেভ আছে। তো এই শেপ থেকে আপনার ইচ্ছা মতন যতটুকু প্রয়োজন ততটুকু আপনি নিতে পারবেন যে কোনো ডিজাইনের। তো এখান থেকে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে দেখুন যে এখানে আমি নিব এইটা। তো এই যে ডিজাইনটা আমি প্রথমে এইরকম নিলাম, হ্যাঁ? নেবার পর এখান থেকে দেখবেন যে এখানে একটা এই যে একটা রাউন্ড শেপ আছে। তো ঠিক একই পদ্ধতিতে ইনসার্টে গিয়ে আবার ওইখানে শেপে গিয়ে যে দেখবো যে রাউন্ড কোথায় আছে। তো এখান থেকে দেখুন যে আমি একটা রাউন্ড নিলাম, এই যে, হ্যাঁ? আর এইটাকে কাজ করব, এইখানে যখন ক্লিক করবেন পিকচারের মতোই যখন এখানে ক্লিক করা হবে তখন দেখবেন যে অটোমেটিক কিন্তু এই যে ফরম্যাট নামে একটা অপশন চলে এসেছে এবং ফরম্যাট নামে অপশন যাওয়ার পর এখান থেকেও কিন্তু আপনি এই যে শেপগুলো পরিবর্তন করতে পারবেন এবং এই যে এখানে অনেকগুলো কালার আছে, এই কালারগুলো পছন্দ যদি না হয় তাহলে এই যে এখানে ফিল কালার আছে সেখান থেকেও করতে পারবেন। যেমন হচ্ছে আমি এখানে ব্ল্যাক দেবো, তো এই যে এখানে ব্ল্যাকে ক্লিক করলাম, দেখবেন যে এই যে ব্ল্যাক হয়ে গেল। অর্থাৎ আমার চাচ্ছি যে এইরকম একটা তৈরি করতে। তাহলে এখানে আমার এটা সেভ হয়ে গেল। এবার দেখুন যে এই যে কালারটা রয়েছে এটা হোয়াইট রয়েছে, তাহলে আমি এখান থেকে হোয়াইট আমরা দেখব। তো এখান থেকে নিচ্ছে না, আমি করব কি এই যে সেভ ফিল, এখান থেকেও কিন্তু হোয়াইট নিতে পারি। এই যে দেখুন হোয়াইট নিলাম। ওকে, এবং এখানে কিছু লিখা আছে একটা, ছবিটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। তো একটা কাজ করব, এখানে যদি আমি লিখতে চাই তাহলে কিন্তু অনেক সময় কিন্তু হয় না। তো একটা কাজ করবেন, সেটা যে ইনসার্টে গিয়ে এই যে এখানে যে টেক্সট বক্স রয়েছে, নরমালি লিখা যায়, কোনো অসুবিধা নাই।
এই টেক্সট বক্সে গিয়ে লেখা আছে ড্র টেক্সট বক্স। এই ড্র টেক্সট বক্সে গিয়ে জাস্ট আপনি যে অংশটুকু লিখতে চান সেই অংশটুকু সিলেক্ট করবেন এবং এখানে লিখবেন পাসওয়ার্ড লিখলাম, হ্যাঁ? এখানে শব্দটা লিখে দিলাম পাসওয়ার্ড। ওকে। আমি চাচ্ছি এই পাসওয়ার্ড শব্দটা ওখানে যেন নিয়ে আসে। তো এখান থেকে দেখুন যে আমাদের পাসওয়ার্ডের চারপাশে কিন্তু একটা বর্ডার আছে। তো আমি বর্ডার নিব না। সেক্ষেত্রে কি করব? এটা কোথায় বর্ডার আছে? একটা লাইনে বর্ডার রয়েছে। তো এইজন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে এই যে দেখুন সেভ আউটলাইন, যেহেতু এটা একটা সেভ এবং এটার চারপাশে যে বর্ডারটা থাকবে এটাকে বলা হয় আউটলাইন। আমি এখান থেকে নো আউটলাইন করে দেবো। তাহলে আমার দেখবেন যে লেখাটা ঠিকই বর্ডারে আছে কিন্তু আমার মনে হচ্ছে যে কিছু নাই। আমি এইটাকে নিয়ে আসবো। কিন্তু দেখুন যে এই যে শেপের যে ভেতরে যে কালার হোয়াইট কালার এইটা কিন্তু থেকে গেছে। তো আমরা এটা কি করব? ভেতরের কালারটা হচ্ছে ফিল কালার। তো সেজন্য এখানে গিয়ে এখানে নো কালার করে দিতে হবে। তাহলে এখানে থাকবে না। আর যেহেতু ব্ল্যাক এটা আছে সেজন্য এই ব্ল্যাকের এটা হোয়াইট করে দেবো, হ্যাঁ? এবং একটু মোটা টাইপের করে দিলাম। তাহলে দেখবেন যে এখানে একটু আমি ছোট করে দিই, হ্যাঁ? আর এই টেক্সট বক্সটা একটু আমরা একটু একটু এইদিকে করাই। ওকে। এবং এই শেপটাকে একটু বাড়ালাম। তাহলে দেখুন যে খুব সহজেই কিন্তু আমি যেটা চাচ্ছিলাম এই যে এইটার মতো কিন্তু হয়ে গেল, হ্যাঁ? তো এখান থেকে আপনি ইচ্ছা মতন চেঞ্জ করতে পারবেন। একটু সময় নিয়ে ভালোভাবে করে নিবেন। যেহেতু আমি দ্রুত দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন চলে এসছে। এখন আমি যদি মনে করি যে পাশে ডাবল করে বসাবো তো সেক্ষেত্রে এখানে ক্লিক করলাম, কন্ট্রোল প্রেস করে এই যে দেখুন সবগুলো সিলেক্ট হলো। এবার যেকোনো একটার উপর কন্ট্রোল চাপ দিয়ে ধরে টান দেবেন এবং ৫-৭ এই যে দেখুন আমি যদি সমানভাবে সরাইতে চাই তাহলে এই যখন টান দিবেন, টান দেওয়ার পর শিফট চাপ দিবেন। তাহলে দেখবেন একবারে পারফেক্ট এই যে দেখুন সমান আকারে সরছে, হ্যাঁ? এই যে দেখুন আরেকটা হয়ে গেল। এবার যেহেতু এটাকে গ্রুপ করে নিব যাতে আমাদের বারবার সরাতে না হয় সেক্ষেত্রে এখান থেকে এই যে গ্রুপে গিয়ে গ্রুপ করে নিলাম। তাহলে কি একবার ক্লিক করলেই এই যে দেখুন সবগুলো সরছে, হ্যাঁ? তো এই একই পদ্ধতিতে আমি কি করব? এটা ক্লিক করলাম কন্ট্রোল চাপ দিয়ে ওইটাতে ক্লিক করে এখন হচ্ছে এই যে দেখুন এইটাকে ক্লিক করলাম, এটা ক্লিক করলাম। এবার গ্রুপ করে নিলাম। তাহলে গ্রুপ হয়ে গেল। এবার দেখুন যে নিচে একটা টেবিলের মতো আছে। আপনি ২ ভাবেও করতে পারেন, কোনো অসুবিধা নাই। এখন যদি নরমালি টেবিল ভাবে করতে পারেন তাও করতে পারবেন। তবে শেপ নিয়ে করলে বেশি সুবিধা হয় যে আপনি খুব সহজে সরাতে পারবেন। যে মনে করেন যে আমি আরো একটা এখান থেকে এই যে পজিশনে একটা ওকে এখান থেকে নিলাম। এখন দেখেন যে এটা হোয়াইট কালার আমি শুধুমাত্র বর্ডারটা রয়েছে। তাহলে এখান থেকে আমরা কি করব? এখানে নো ফিল করে দিলাম এবং আউটলাইনটা করে দিলাম। হ্যাঁ? এই যে আউটলাইন হচ্ছে ব্লাক ওকে। এবং আমি চাচ্ছি যে এটা যাতে একবারে ফুল ব্লাক না হয়। এটা হালকা এই যে গ্রে কালার এখান থেকে ইচ্ছা মতন আপনি দিতে পারবেন। হ্যাঁ? তো যেহেতু এটা উপরে ব্লাকটা দিয়েছি ব্লাকই থাক। ওকে। এবার যেটা করব সেটা হচ্ছে এখানে এইটাকে আমি আরেকটা টেক্সট বক্স নেব এখানে লিখার জন্য। তো এখানে নরমালি তো লিখা যায় কোনো অসুবিধা নেই। এই যে দেখুন তারপরে একটা মনে হচ্ছে একটা বর্ডার রয়েছে। তো আমি এখান থেকে আবারও ইনসার্টে গিয়ে এখান থেকে টেক্সট বক্সে যাব। এই যে এখান থেকে টেক্সট বক্স ড্র টেক্সট বক্স যতটুকু এরিয়া পর্যন্ত লিখার প্রয়োজন সেটাকে ক্লিক করলাম। এই যে এখানে চলে এসছে। এখন মনে করেন যে এটা কি যে লিখা আছে বোঝা যাচ্ছে না। তারপর আমি ওই একই কথা লিখি পাসওয়ার্ড। ওকে? এবার দেখুন যে এইখান থেকে আমাদের যে সেভ আউটলাইন রয়েছে এটাকে কেটে দিলাম এবং ফিল আউটলাইন এটা যেটা আছে সেটাকে কেটে দিলাম। শুধুমাত্র আমার লিখাটা থাকবে। এই যে দেখুন বক্সের মধ্যে লিখা। এখন এটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে আবার ইনসার্টে গিয়ে এখান থেকে একটা লাইন নেব। এই যে দেখুন লাইন নিয়েছি, হ্যাঁ? এবার শিফট প্রেস করে জাস্ট টান দেব। তাহলে দেখবেন যে এখান থেকে আমাদের যে ইয়েটা আছে মানে লাইনটা আছে সেটা কিন্তু চলে আসলো, হ্যাঁ? আর ইচ্ছামত এটাকে সরা যায়। এই যে লাইনটা বাড়াতেও যায়। এই যে এখানে লাইনে যে আউটলাইন রয়েছে এটাকে হোয়াইটটাকে বাড়াতে পারবেন। হ্যাঁ? এই যে ওটার সমান করবেন। এই যে দেখুন আউটলাইন হলো। এখন কি করব? এইটাকে ধরবো এবং শিফট চাপ দিয়ে এই যে পাসওয়ার্ড যেটি লিখা আছে সেটাকে ধরলাম। এবার এটাকে কি করব? কন্ট্রোল প্রেস করে যে যখন মাউস পয়েন্টার পাশে প্লাস চিহ্ন চলে আসবে কন্ট্রোল প্রেস করে এবং শিফট প্রেস করে টান দেব। হ্যাঁ? তাহলে কিন্তু একবারে দেখবেন যে পারফেক্ট এটা মানে সরবে। হ্যাঁ? না হলে কিন্তু অনেক সময় মিলবে না। এবার আমরা কি করব? যেহেতু একই জিনিস বারবার নিব সেজন্য এটা ঝামেলামুক্ত করার ওইটা গ্রুপ করে নিলাম এবং কন্ট্রোল চাপ দিয়ে টান দিলাম। তাহলে দেখবেন যে এইটা এই যে দেখুন আরেকটা হয়ে গেছে। এইভাবে আপনার যতবার প্রয়োজন এখান থেকে এভাবে আপনি সরাবেন, হ্যাঁ? আর অবশ্যই বুঝার সুবিধা একটু জুম করে নিবেন। তাহলে হয়তো আপনার বুঝতে সুবিধা হবে। অনেক সময় দেখা যাচ্ছে ছোট জিনিস আম আ বুঝতে সুবিধা হয়। এই যে দেখুন একটু যেমন আ হয়ে গেছে এটাকে একটু আমি ঠিক করে নিলাম, হ্যাঁ? তো অবশ্যই জুম করে কাজ করবেন। তাহলে কিন্তু আপনার পারফেক্ট টেবিলটার যে মাপ সেটা কিন্তু সুন্দরভাবে হবে। না হলে কিন্তু এলোমেলো হয়ে যাবে। ওকে।
দেখুন যে এটা কিন্তু খুব সহজেই কিন্তু হয়ে গেল। এবং ইচ্ছা করলে আপনার আমি যে পাশে যে অপশনটা রয়েছে, এই যে পাশে এখান থেকেও কিন্তু এই যে কন্ট্রোল প্রেস করে এইটাকে টান দিলাম এবং এটাকে ডাবল করে নিলাম। ওকে, এই যে দেখুন ডাবল করে নিলাম। এইভাবে আপনার ইচ্ছা মতন যে ইটা রয়েছে সেটা এই যে দেখুন আমি কন্ট্রোল চাপ দিয়ে সবগুলোকে ওকে, কন্ট্রোল ওকে, আমি কিন্তু কন্ট্রোল চাপ দিয়ে ধরে আছি এবং পুরোটাকে সিলেক্ট করার চেষ্টা করছি যাতে সবগুলোই কিন্তু কি হয়ে যায়, এটা ডাবল হয়ে যায়। এবার কন্ট্রোল চাপ দিয়ে এই যে একটা ছুটিয়ে গেছে মাঝেরটা। তো এইভাবে আপনি কি করতে পারেন, এইটাকে পুরা পেজে নিয়ে আসতে পারেন। এবং এইটাকে যদি আমার কি করি, এটাকে পিডিএফ আকারে, কারণ এই যে এখানে মার্কেট প্লেসে যে আপনাকে দেখালাম, এই যে যে দেখুন এই যে পাসওয়ার্ড ট্র্যাকার যে আছে, এটা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে করা হয়েছে বা হয়তো অন্য সফটওয়্যার দিয়ে করা হয়েছে। কিন্তু আপনি যদি মনে করেন যে গ্রাফিক ডিজাইনের কাজ পাচ্ছেন না, মাইক্রোসফট ওয়ার্ড ভালো পারেন, সেক্ষেত্রে কিন্তু করতে পারেন। এই যে দেখুন পাসওয়ার্ড ট্র্যাকার, এই যে একেকজন একেকভাবে সুন্দরভাবে উপস্থাপন করেছে। এগুলো কিন্তু সেল হয়। এই যে দেখুন, এই যে এটা ছিল ওয়েবসাইট লিখা ছিল, যাই হোক ইউজার নেম আর পাসওয়ার্ড লিখা ছিল। এই যে এটাতে স্পষ্ট বোঝা যাচ্ছে। তো এটা খুব সহজে কিন্তু এটা করা যায়। আমি এটাকে আপনাদের কাজ দেব, সেজন্য এটাকে সেভ করে রেখে দিই, তাহলে পরবর্তীতে কাজে লাগবে। তাহলে এই যে দেখুন যে এক একটা এটাকে বলা হয় যে পাসওয়ার্ড ট্র্যাকার, এই যে পাসওয়ার্ড ট্র্যাকার বলা হয়, পাসওয়ার্ড প্ল্যানার বলা হয়। এই যে অনেকগুলো তৈরি করেছে, সেটা কিন্তু তারা এখানে দিয়ে আছে। এখন এখান থেকে সে যদি সেল করার উদ্দেশ্যে দিয়ে থাকে, অবশ্যই কিন্তু এখানে বাই নাও বা কোনো অংশে থাকবে অবশ্যই। আম, দেখি এখান থেকে বাই নাও, ওইটাকে সেভ করি। ওকে, এখান থেকে কোথায় জানি থাকতে তো অবশ্যই পারে, কারণ তো ফ্রি তো জীবনেও দিবে না। অবশ্যই আছে, এই যে ডাউনলোড দেখাচ্ছে এখানে, ডাউনলোড, এই যে ডাউনলোডে যখন ক্লিক করলাম হয়তো তাদের পেমেন্ট অপশনে চলে যাবে। তো যা হোক ওটা হচ্ছে। তো এইভাবে মূলত আমরা মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে বিভিন্ন শেপ দিয়ে সুন্দর সুন্দর কিন্তু আমরা ডিজাইন করতে পারি। এই যে দেখুন সুন্দর সুন্দর ডিজাইন করতে পারি। এবং পিকচারের মতোই একই পদ্ধতি আপনি ইনফ্রন্ট টেক্সট বিহাইন্ড টেক্সট যেগুলো আছে সেগুলো করতে পারবেন, কোনো অসুবিধা নাই। খুব সহজেই এই জিনিসগুলো কিন্তু এই যে ফরম্যাট থেকে এখান থেকে চেঞ্জ করতে পারবেন, ওই একই জিনিস ছবির মতো। হ্যাঁ, আর আরেকটু দেখাই, সেটা হচ্ছে এখান থেকে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে, আমি ধরেন এখান থেকে যে কোনো একটা শেপ নিলাম। ওকে, যেকোনো একটা শেপ নিলাম। এই শেপ নেওয়ার পর এখান থেকে যেটা আছে সেটা হচ্ছে, এই যে যখন আপনি একটা শেপ নিবেন এবং শেপ নেওয়ার পর বিশেষ করে নতুন ভার্সনের ক্ষেত্রে এই যে ফরম্যাটে গিয়ে এই যে এখানে দেখুন যে এখানেও কিন্তু শেপ দেখা যাচ্ছে, এবং ওই শেপের কিন্তু এই যে লেখা আছে দেখুন যে এডিট শেপ। হ্যাঁ, তো এখানে যখন ক্লিক করা হবে, ক্লিক করার পর দেখুন যে এখান থেকে এডিট পয়েন্ট লেখা আছে, এই পয়েন্টে ক্লিক করার পর আপনার শেপের চারপাশে কিন্তু কালো একটা বর্ডার চলে এসছে, এই যে পয়েন্ট চলে এসছে। হ্যাঁ, এই পয়েন্ট থেকে আপনি পজিশন গুলো কিন্তু চেঞ্জ করতে পারবেন খুব সহজেই। এই যে আমি যখন মাউস পয়েন্টে নিয়ে গেলাম, এই যে দেখুন ইচ্ছা মতন এগুলো কিন্তু এই যে চেঞ্জ করতে পারছেন। এই যে দেখুন খুব সহজেই এগুলো কিন্তু চেঞ্জ করা যায়। হ্যাঁ, খুব সহজেই এগুলো চেঞ্জ করা যায়। তো আপনি যদি মনে করেন যে এইগুলো কাস্টমাইজ করবেন, সেটাও সম্ভব, কোনো অসুবিধা নাই। আমি মনে করেন এখানে গেলাম, আর এডিট পয়েন্টে গেলাম, এই যে চলে আসলো। আমি এটাকে বাড়ির মতো তৈরি করব। এই যে এখান থেকে যদি সম্ভব হয়, সবগুলোই কিন্তু সেভ হবে না। এই যে দেখুন চলে আসলো। এবার এখান থেকে এখানে একটা ড্রয়িং করে দিলাম। তাহলে দেখুন যে একটা বাড়ির মতো হয়ে গেল। তো এইভাবে আপনার যে শেপগুলো আছে সেগুলার যদি এডিট পয়েন্ট অপশন থাকে, সেক্ষেত্রে আপনি চেঞ্জ করতে পারবেন। এছাড়াও ড্রয়িং করা যায়, এখান থেকে ড্রয়িং করা যায়। তারপর আপনি যদি মনে করেন যে এই যে শেপগুলোর মধ্যে একটা ছবি সেট করব, সেক্ষেত্রেও করা যায়। যেমন হচ্ছে যে এই যে আপনার যে শেপ ফিল্ড রয়েছে, এখানে ক্লিক করবেন। এই যে এখান থেকে তো কালার চেঞ্জ করে যাচ্ছে। এছাড়াও কিন্তু এই যে দেখুন লিখেছে পিকচার, এই পিকচারে ক্লিক করবেন। পিকচারে ক্লিক করার পর এরকম একটা ডায়লগ বক্স আসবে। আসার পর আপনি যদি মনে করেন সার্চ করবেন, সেক্ষেত্রে নিতে পারেন। আর যদি কম্পিউটার থেকে ছবি নিতে চান, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যেই মানে কম্পিউটারে আপনার ছবিটা রয়েছে সেই ছবির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর ইনসার্ট করলেন। সাথে সাথে দেখুন ছবিটার ওই শেপের মধ্যে কিন্তু একটা ছবি চলে আসলো। এখন যদি মনে করেন যে আমি এটা বর্ডার রাখবো না, সেক্ষেত্রে এখানে গিয়ে ফরম্যাটে গিয়ে পিকচারের যে বর্ডার রয়েছে, পিকচার বর্ডারটাকে নো আউটলাইন করে দিবেন। তাহলে কিন্তু আর পিকচার থাকবে না, ওই শেপ বরাবর কিন্তু
আপনার ছবিটা থেকে যাবে। তো এই জিনিসগুলা কিন্তু অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে এই জিনিসগুলা আছে কিনা। তো বুঝতে পেরেছেন যে ছবিগুলো দিয়েও বা শেপের মধ্যেও কিন্তু নেওয়া যায়। এছাড়াও অনেকগুলা শেপ আছে। আপনার পরবর্তীতে আপনি দেখে নিবেন। যখন যেটা প্রয়োজন হবে আপনি ব্যবহার করতে পারবেন। অনেকগুলা আছে। হুম? কাজ একই সেম। তারপর হচ্ছে অনেকগুলা এই যে কার্টুন আকারে যে ছবিগুলো আছে সেগুলো তৈরি করতে যদি চান, যেমন হচ্ছে এই যে এখানে দেখবেন যে এই এরকম, হ্যাঁ? কোনো কিছু লিখতে পারেন। এই যে এখানে হাই এখানে লিখে দিলাম। হাই এই যে লিখে দিলাম, তাই না? তো এভাবে আপনি বিভিন্ন ধরনের কার্টুন উপস্থাপন করতে পারেন, হ্যাঁ? যে এইভাবেও শেপগুলো কিন্তু খুব ভালোভাবে কাজে লাগে আরকি। তো এই হচ্ছে শেফের কাজ। আর এখানে কিছু নাই। ওকে। আমি ওকে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে এখান থেকে স্মার্ট অবজেক্ট এইখানে যে এখানে আছে এইটা যেকোনো আপনি পদ্ধতিতে নিতে পারেন। এগুলো হচ্ছে চার্ট যে ফ্লোর চার্ট গুলো আছে এগুলো তৈরি করা যায়। হ্যাঁ? যেকোনো ডিজাইন অনেকগুলো ডিজাইন আছে। যেকোনো একটা ডিজাইনে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর ওকে তে ক্লিক করবেন। ক্লিক করার সাথে, সাথে যেখানে ক্লিক করা থাকবে দেখুন যে এইটা চলে এসছে। আসার পর এখানে যে এখানে পাশে যে দেখতে পাচ্ছেন যেখানে টেক্সট এর অপশন রয়েছে আপনি টেক্সট গুলো নিতে পারেন। যেমন হচ্ছে ম্যাঙ্গো, তারপর হচ্ছে পেন, যা লিখবেন আরকি। মোবাইল, সিম যাই হোক এভাবে আপনি দিতে পারবেন, হ্যাঁ? এভাবে বিভিন্ন দিতে পারবেন। আর এইটাকে যদি কালার চেঞ্জ করতে চান ঠিক একই পদ্ধতিতে আপনারা এই যে ফরম্যাটে যাবেন, ফরম্যাটে গিয়ে এই যে এখান থেকে শেপ কালার আছে এখান থেকেও কালার চেঞ্জ করতে পারেন খুব সহজেই। এই যে দেখুন কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, হ্যাঁ? জাস্ট ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার এই যে ফরম্যাট থেকে কালার গুলো চেঞ্জ করতে পারবেন এই যে। আর যদি মনে করেন যে না আমার এখানে কয়টা আছে ১, ২, ৩, ৪, ৫ এটাকে বাড়াবেন সেক্ষেত্রে এই যে এখানে লাস্টে যে লিখা আছে লাস্টে ক্লিক করার পর এখান থেকে ইন্টার প্রেস করবেন। তাহলে আরো একটা তৈরি হয়ে যাবে। দেখুন আরেকটা গোল তৈরি হয়ে গেছে। এই যে আমি ক্লিক করলাম এই যে চলে এসেছে। তো এইভাবে আপনি চার্টগুলো তৈরি করতে পারবেন। বিভিন্ন প্রেজেন্টেশন এর ক্ষেত্রে এগুলো লাগে। হুম? আর যদি দেখা যাচ্ছে আমার এগুলো দেওয়া হয়ে গেছে এটা চেঞ্জ করবেন সেক্ষেত্রে এই বক্সের উপর ক্লিক করার পর ডিজাইনে যাবেন। ডিজাইনে যাওয়ার পর এই যে লেখা আছে দেখুন চেঞ্জ কালার অনেকগুলো আছে এই যে দেখুন চেঞ্জ কালার দেওয়া আছে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। এই যে দেখুন কালার চেঞ্জ করা যাচ্ছে। এছাড়াও আপনি এখান থেকে ডিজাইনও চেঞ্জ করতে পারবেন। এই যে আপনার দেখুন লিখা হয়ে গেছে। আমি ডিজাইনটা চেঞ্জ করে দেব। সেক্ষেত্রে অবশ্যই সিলেক্ট থাকা অবস্থায় ক্লিক করবেন। তাহলে দেখবেন যে এখান থেকে ওই যে ডিজাইনগুলো আছে সেগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এইভাবে খুব সহজেই চেঞ্জ করা যায়। আর এটাকে ছোট বড় করার ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে। সেটা হচ্ছে ঠিক মতন না সিলেক্ট করলে এই যে কর্নার ধরে টানবেন, হ্যাঁ? তাহলে এক মানে মাপেই ছোট হবে কিন্তু এই যে দেখুন। এই যে এক মাপে ছোট হবে। নাহলে কিন্তু আপনি যদি এই যে নরমালি এভাবে টান দেন অনেক সময় কিন্তু ঠিক থাকবে না। এলোমেলো হয়ে যেতে পারে। তো এই জিনিসটা খেয়াল রাখবেন। এটাই হচ্ছে কাজ। তাহলে ইনসার্ট এ গেলাম। আ বা স্মার্ট আর্ট। আপনি যদি এখানে চার্টে আকারে রাখতে চান সেক্ষেত্রেও পারবেন। জাস্ট এখানে ক্লিক করবেন। অনেকগুলো চার্ট আছে। এই যে দেখুন লাইন আকারে আছে, বার আকারে আছে। হ্যাঁ? এগুলো হচ্ছে অনেক সময় যে আ প্রতিবেদন তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। হ্যাঁ? এ ক উন্নতি, অবনতি বা কত পার্সেন্ট হার এগুলো কম বেশি করার ক্ষেত্রে ব্যবহার করা হয় সেজন্য নিতে পারেন। এই যে এখানে আমি একটা নিলাম, এখানে কেমন হচ্ছে এটা দেখাচ্ছে। এবার যদি ওকে তে ক্লিক করা হয় কম্পিউটারের যেখানে ক্লিক করা থাকবে অর্থাৎ কার্সর পয়েন্ট যেখানে ক্লিক করা থাকবে ওটা কিন্তু চার্ট চলে আসবে এই যে। এবার যদি এটাকে চেঞ্জ করতে চান ক্লিক করলে এটা এক্সেল যে সিট আছে সেই সিট অনুযায়ী আসবে। আমরা যখন পরবর্তীতে এক্সেলের কিভাবে ফ্লো চার্ট তৈরি করতে হয় আ আ সেটা সুন্দরভাবে দেখব। হ্যাঁ? তখন এটা আরো সুন্দরভাবে ভালো বুঝতে পারবেন। যেহেতু এটা এক্সেলের আ ফরম্যাটেই ওপেন হচ্ছে, সেহেতু কিন্তু আমরা যখন এক্সেলে নিয়ে যাব তখন কিন্তু এটা ভালোভাবে এটা শিখব। তাছাড়া এই যে এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন, ক্যাটেগরি চেঞ্জ করতে পারেন, উপরে সিরিয়াল নাম্বারটা চেঞ্জ করতে পারেন। ইচ্ছা মতন আপনি নিতে পারেন। মনে করেন যে এখানে দিলাম ২০২৪, ২৪ এর বাজেট আমি এখানে কেটে দিলাম। ২০২৪ এখানে দিলাম ২০০০ জাস্ট দেখুন এটাকে কেটে দিচ্ছি কিন্তু। ২০২৫ এই যে ফাঁকা জায়গাতে এখন যদি ক্লিক করেন, ক্লিক করলে এই যে দেখুন নামগুলো কিন্তু এই যে এখানে দেখুন যে চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে এখানে চেঞ্জ হচ্ছে। এভাবে আপনি চেঞ্জ করতে পারেন। কোনো অসুবিধা নাই। আর এখানে যদি মনে করেন আমি কালার গুলো চেঞ্জ করব, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে যেভাবে দেখালাম ফরমেট একই সেম পদ্ধতি। যেভাবে যে করবেন সেভাবে আপনি কালার চেঞ্জ করতে পারেন। এই যে দেখুন কালার চেঞ্জ হয়ে গেল। অবশ্যই সিলেক্ট করতে হয়। তাহলে কিন্তু কালার হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। আর এইগুলো ছোট বড় করার পদ্ধতি এখানে এই যে একই পদ্ধতি এভাবে টান দেবেন, অটোমেটিক এই যে ছোট হয়ে যাবে। ফাঁকা জায়গায় ক্লিক করলে ওটা সেট হয়ে যাবে। কোনো সমস্যা নাই। হ্যাঁ? এই যে দেখুন এটা সেট হয়ে গেছে। তো এইভাবে ফ্লো চার্ট গুলো করা যায়।
আমরা যেহেতু প্রযুক্তি ভিত্তিক যখন আপনাকে কাজ দেখাবো বা দেব, তখন কিন্তু এটা আরো সুন্দরভাবে এটা উপস্থাপন করতে হবে। তো এটা হলো, তারপর হচ্ছে স্ক্রিনশট। এটা নতুন ভার্সনে স্ক্রিনশট রয়েছে, আগের ভার্সনে কিন্তু ছিল না। তো এই স্ক্রিনশটে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে দেখবেন যে এরকম একটা অপশন আসবে। আসার পর এখান থেকে আপনার দুইভাবে করা যায়, সেটা হচ্ছে যে আপনার যে ডেস্কটপে যে ছবিগুলো আছে সেই ছবিগুলো দেখা যাচ্ছে যে আপনি কোনটা স্ক্রিনশট নিতে চান। আর যদি মনে করেন যে না, আমি ইচ্ছা মতো নিব, সেক্ষেত্রে এই যেখানে লিখা আছে যে স্ক্রিনে যে ক্লিপ লেখা আছে, এখান থেকে ক্লিক করলে এই যে দেখুন অটোমেটিক চলে এসেছে। এখন যেটা প্রয়োজন, হ্যাঁ, জাস্ট আপনি সিলেক্ট করবেন। এই যে দেখুন আমি এভাবে টান দিচ্ছি, কারণ পর অটোমেটিক কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে যে দেখুন চলে এসেছে। এই যে আরেকটা ভাবে করা যায়, যাদের এই স্ক্রিনশট নাই, সেক্ষেত্রে আপনি কিভাবে করবেন, কিবোর্ডে দেখবেন প্রিন্ট স্ক্রিন নামে একটা মানে বাটন আছে। ওই প্রিন্ট স্ক্রিনে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর অটোমেটিক কপি হয়ে যাবে। কপি হওয়ার পর কিবোর্ড থেকে পেস্ট করবেন, কন্ট্রোল ভি। পেস্ট করলে কিন্তু ছবিগুলো চলে আসবে। যেমন এখানে দেখুন পেস্ট করলাম, ওই যে আমি যে স্ক্রিনশট নিয়েছিলাম সেটা কিন্তু কপি করা ছিল, এই যেটা চলে এসছে, হ্যাঁ। আর যদি মনে করেন আমি নিজের ইচ্ছে মতন কপি করব, সেক্ষেত্রে এই যে এখান থেকে দেখবেন আমি এই যে একটা সফটওয়্যার ব্যবহার করছি, সেটা হচ্ছে লাইটশট। তো এটা আগামী ক্লাসে দেখাবো যে কিছু টুলস অনুযায়ী আপনি কিভাবে স্ক্রিনশট নিতে পারবেন। বা এখনই দেখিয়ে দিচ্ছি, অসুবিধা নাই। এই যে দেখুন লাইটশট, হ্যাঁ, এখান থেকে খুব সহজেই আমি যে এই যে আপনাদের যে ক্লাস নিচ্ছি, মার্কিং করছি, এগুলো খুব সহজেই কিন্তু উপস্থাপন করা যায়, হ্যাঁ। এই যে স্ক্রিনশট সবচেয়ে বেস্ট এই স্ক্রিনশট, এই স্ক্রিনশটটা কোথায় নেবেন আমি বলে দিই। সেটা হচ্ছে প্রথমে আপনি যেটা করবেন সেটা হচ্ছে প্রথমে গুগলে যাবেন। গুগলে গিয়ে এখানে লিখবেন লাইটশট, হ্যাঁ, এখানে লিখবেন, এই যে দেখুন লাইটশট, এই ক্লিক করবেন। এখান থেকে গিয়ে জাস্ট যেভাবে নরমালি আমাদের সফটওয়্যার ডাউনলোড করতে হয়, সেটা হচ্ছে ডাউনলোড করবেন। এই যে দুইটা ভার্সন রয়েছে, একটা আছে ম্যাক আর একটা আছে উইন্ডোজ। যেহেতু আমরা গরিব সবাই, এখানে দেখুন যে উইন্ডোজ ভার্সন চলে এসছে। আসার পরে যেখানে আসলো, আসার পরে এটা ডাউনলোড হবে। একবারে ছোট্ট একটা সফটওয়্যার, কিন্তু ছোট্ট সফটওয়্যার কিন্তু কাজ অনেক, হ্যাঁ। তো এই সফটওয়্যারটা কিভাবে ইনস্টল করা হয় আমি একটু দেখাই, একবারই সহজ। ও, ডাউনলোড হয়ে গেছে মনে হয়, নাকি হয়ে গেছে মাত্র 2.7 MB। হুম এটা সফটওয়্যার, একবারে ছোট্ট সফটওয়্যার। ওকে, এই সফটওয়্যারটা যখন আপনি ইনস্টল করবেন, ইনস্টল করার পর আপনার টাস্ক বারে যাবেন, হ্যাঁ। এই যে এখানে দেখবেন যে এই যে টাস্ক বার দেখা যাচ্ছে, এই টাস্ক বারে যখন ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর যে অ্যারো চিহ্ন রয়েছে, এই অ্যারোতে ক্লিক করলেই দেখতে পাবেন এই যে এখানে পাতার মতো একটা আইকন দেখা যাচ্ছে, এই যে পাতার মতো আইকন, এই আইকনে ক্লিক করলেই আপনারা দেখবেন যে স্ক্রিনটা কালো হয়ে যাবে, হ্যাঁ। এই যে স্ক্রিনটা কালো হয়ে যাচ্ছে, এবং যে অংশটুকু ছবি উঠাবেন জাস্ট এখানে টান দেবেন। টান দিলে এই যে দেখুন ছবি চলে আসলো। আসার পর এখান থেকে এই যে অনেকগুলো আছে অপশন, এই যে পেনের মতো অপশন আছে, আমি এখানে দেখাই। এখানে সরালাম, এই যে দেখুন পেনের মতো অপশন আছে, তারপর হচ্ছে লাইন আছে, অ্যারো চিহ্ন আছে, এই যে দেখুন অ্যারো চিহ্ন আছে, হ্যাঁ। তারপর হচ্ছে এই যে মার্কিং করার জন্য এটা আছে, কলম আছে, আপনি যে মার্কিং করতে পারবেন। এই যে টি আছে, টেক্সট আপনি ইচ্ছা মতো লিখতে পারবেন, কোনো কিছুর উপরে লিখতে পারবেন। তারপর হচ্ছে এই যে এখানে নিচে সেভ অপশন রয়েছে। তারপর হচ্ছে আরো একটা অপশন মজার, যেটা আমি একটু দেখাই। এখন মনে করেন যে আপনি কাউকে স্ক্রিনশট দিয়ে একটু বুঝাচ্ছেন, হ্যাঁ? কোনো কিছু বুঝছে না সে। এখন আপনাকে যেটা করতে হবে, আপনাকে কম্পিউটারে সেভ করতে হবে ডকুমেন্টটাকে। সেভ করার পর তাকে সেন্ড করতে হবে। তাহলে দেখুন যে আপনার মোবাইলে বা কম্পিউটারে কি হবে, একটা মেমোরি নষ্ট হলো। তারপর হচ্ছে আপনাকে ছবিটা উঠিয়ে আবার সেভ করতে হবে। সেভ করার পর গ্যালারি থেকে পাঠাইতে হবে। তো অনেক সময় ব্যাপার। তো আপনি কি করবেন? জাস্ট এইখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই যে প্রথম যে অপশন আছে, যে ড্রাইভ নামে অপশন, এই ড্রাইভে ক্লিক করবেন। এটাকে ড্রাইভেই সেভ হয়ে যাবে। একটু অপেক্ষা করবেন, দিয়ে একটা কোড দেবে আপনাকে, হ্যাঁ, একটা লিঙ্ক দেবে। এই যে দেখুন সেভ হচ্ছে কিন্তু, হ্যাঁ, এখানে সেভ হচ্ছে। সেভ হলে এই যে এখানে একটা দেখেন কপি লিঙ্ক লিখা আছে, এই কপিতে ক্লিক করলেই আপনাকে যখন আপনার মেসেঞ্জারে হোক, তারপর হচ্ছে যে কোনো ইমেলে হোক, আপনি জাস্ট কি করবেন, লিঙ্কটা দেবেন। লিঙ্কটা দেওয়ার পর কেউ যদি ওই লিঙ্কের উপর ক্লিক করার সাথে সাথে আপনার ওই লিঙ্কের যে ছবিটা কিন্তু চলে আসবে, অর্থাৎ আপনি যে স্ক্রিনশট দিয়েছেন, এই যে দেখুন আমি এই ছবিটা কিন্তু চলে আসলো। এটা সুন্দর একটা পদ্ধতি, হ্যাঁ। তো এখান থেকে খুব সহজে কিন্তু সে দেখতে পাবে, হ্যাঁ। তো এভাবেও কিন্তু আপনি শেয়ার করতে পারবেন আপনার কম্পিউটারে সেভ না করেও। হুম তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে স্ক্রিনশট নেওয়ার ক্ষেত্রে। আর স্ক্রিনশট নেওয়ার পর আপনি যদি পেস্ট করে দেন, তাহলে তো দেখালাম
যে কিভাবে এখানে ধরুন আমি এখান থেকে স্ক্রিনশট নিলাম, এই মেনু বার এটাকে কপি করলাম, কপি করার পর এখানে পেস্ট করলাম। এখন এখানে পেস্ট করার পর দেখবেন যে ছবিটা তো চলে এসছে। আসার পর আমি যদি মনে করি যে আমি এতটুকু অংশ মানে নির্দিষ্ট অংশ ক্রপ করব, সেক্ষেত্রে তখন যে দেখালাম ফরম্যাটে গিয়ে যে ক্রপে গিয়ে যে এই অংশটুকু আপনি নিবেন, ধরেন এই অংশটা আমি দেখাতে চাচ্ছি, জাস্ট এখান থেকে এই যে এখানে নিলাম, আবার ক্রপে ক্লিক করলাম, চলে আসলো। এবার আমি ছবিটাকে বড় করতে পারি। তো এইভাবে আপনি ইচ্ছা মতন ক্রপ গুলো করতে পারেন। এছাড়া আবারও যদি মনে করেন যে আরেকটু বড় হলে বেশি ভালো হতো, আবার ক্রপে ক্লিক করবেন, আবার পুরো ছবিটা দেখাবে। এবার যতটুকু আপনি মনে করেন যে আপনি বাড়াবেন বা কমাবেন, সেটুকু এখান থেকে ইচ্ছা মতন আবার নিয়ে আবার ক্রপে ক্লিক করলে আবার ছবিটা আগের অবস্থার মতন চলে আসবে। তো এই জিনিসগুলোকে খেয়াল রাখতে হবে। তাহলে আপনি খুব সহজেই এটা বুঝতে পারবেন আরকি। হুম? ওকে। তারপরে এখানে যেটা প্রয়োজন আছে হেডার ফোল্ডার। ওকে। এই হেডারে যখন পাতার উপরের অংশটাকে বলা হয় হেডার আর নিচের অংশটাকে বলা হয় ফুটার। তো এই হেডার এবং ফুটার সবসময় মার্জিনের ভেতরে থাকে। এই জিনিসটা লক্ষ্য রাখবেন। হেডার এবং ফুটার সবসময় মার্জিনের ভেতরে থাকে। তো হেডারে যখন ক্লিক করবেন, এই যে দেখুন আপনার ডিফল্ট আকারে কয়েকটা দেখাচ্ছে যে আপনি কোন ফরম্যাটে হেডারে রাখবেন, অর্থাৎ পেজের উপরে রাখবেন। যে একটা লিখা হবে, কোথায় হবে? বামে হবে। এটা হচ্ছে এখানে লিখা হতে পারে, বামে হবে, মাঝে হবে এবং ডানে হবে। অনেক সময় যে পেজ নাম্বার, লেখকের নাম, কত বাই কত এরকম যদি থাকে, সেক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। এই যে এই ফরম্যাটটাও আছে, এই যে এখানে একটা কালার দেওয়া আছে, এর মধ্যেও নিতে পারবেন। তো আমি যেকোনো একটা ফরম্যাট নিই, সেক্ষেত্রে এই যেখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে ক্লিক করলাম। এই যে দেখুন অটোমেটিক টাইপ হিয়ার। এই হেডার ফুটার আপনি যা লিখবেন প্রতি পেজে কিন্তু সেটি চলে আসবে। যেমন এখানে ধরেন টেস্ট, এখানে লিখলাম, এন্টার প্রেস করে ক্লিক করলাম ফাঁকা জায়গাতে, দেখবেন প্রতিটা পেজে আমার কিন্তু এই যে দেখুন ওই লেখাটা কিন্তু চলে এসছে, এই যে উপরে চলে এসছে। তো এইভাবে হেডার ফুটার নিতে পারেন। আবার যদি এডিট করতে চান ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে আবার চলে আসবে। আসার পর আবার এই যে ফর্মে ডিজাইন নামে যে অপশন আসছে, এখানে চলে এসছে। অথবা আবার ইনসার্ট থেকেও নিতে পারেন, কোনো অসুবিধা নাই। এই যে এখান থেকেও নিতে পারেন। তো একই পদ্ধতি, আপনি এখান থেকে যখন ক্লিক করলেন আবার ডিজাইনে গেলেন, আবার এখান থেকে নিতে পারবেন। এই যে দেখুন এখান থেকেও নিতে পারবেন খুব সহজে। এছাড়াও আরো করা যায়, সেটা হচ্ছে ফরম্যাট ডিজাইনে যাওয়ার পরে এখানে পেজ নাম্বার, এই যে এখানে লেখা আছে টপ অফ পেজ, পেজ নাম্বারটা কোথায় দিবেন, বামে দিবেন না মাঝে দিবেন না ডানে নিবেন, সেটাও দেওয়া যায়। হ্যাঁ, এই যে এখান থেকে দেওয়া যায়। তারপর হচ্ছে বটম, পাতার নিচের অংশকে বটম, একই পদ্ধতি সেম, উপরে যা কাজ করবেন নিচেও তা কাজ করতে পারেন, কোনো অসুবিধা নাই। আর কারেন্ট পজিশন হচ্ছে একই পদ্ধতি, মানে যে পেজে ক্লিক করা থাকবে, জাস্ট এখানে যদি ক্লিক করেন, দেখবেন এই যে দেখুন পেজ অন অফ ওয়ান, এই যে আমি যদি দ্বিতীয় পেজে যাই, এই যে টু হয়ে গেল। হ্যাঁ, তো এইভাবে আপনি ইচ্ছা মতন করতে পারবেন। তো অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি যদি মনে করেন যে কোনো ডিজাইন করতে চান এই হেডার ফুটারে কোনো শেপ দিয়ে, তাহলে এই হেডার ফুটার অন করা অবস্থায় ইনসার্টে গিয়ে আপনি যদি মনে করেন যে এইরকম একটা নিব, হ্যাঁ, আমি চাচ্ছি যে এই গোল গোল এর মধ্যে থাকবে, এখানে নিয়ে ফরম্যাটে গেলাম, কোনো শেপ থাকবে না, শুধু জাস্ট আউটলাইনটা থাকবে, হালকা একটা আউটলাইন থাকবে। ওকে। আমি এইটাকে একটু সরিয়ে দিলাম। হ্যাঁ? বা আমি যদি কালোই করি বোঝার সুবিধার্থে, যে দেখুন, হ্যাঁ? এখন যদি আমি দ্বিতীয় তে যাই, দেখবেন যে ওই যে দেখুন আমি একটাতে দিয়েছি হেডারে, কিন্তু দেখুন প্রতিটা লাইনের উপরে কিন্তু চলে এসছে। তো এইভাবে আপনি দিতে পারেন, বিভিন্ন লিখা দিতে পারেন, ছবি দিতে পারেন। ইচ্ছা কোনো কিছু অসুবিধা নাই। আপনি যা দিবেন সেটাই আসবে। হ্যাঁ? অটোমেটিক চলে আসবে। অনেক সময় দেখা যায় যে একটা প্যাড বা ক্যালেন্ডারে যদি আপনি দিতে চান পুরা পেজে, সেক্ষেত্রে আপনি হেডারে দিয়ে পুরো পেজে দিয়ে দিবেন। অসুবিধা নাই। আপনি পুরা আ আ যেখানেই যাবেন না কেন, নতুন পৃষ্ঠা তৈরি করলে ওই হেডারে কিন্তু সেই আ প্যাডের যে লিখাটা সেটা কিন্তু থেকে যাবে। প্রিন্ট করলে কিন্তু অটোমেটিক কিন্তু চলে আসবে ওটার সাথে। তারপরে এখানে পিকচার একই জিনিস, এখান থেকে আর কিছু নাই। আম হেডারও কিন্তু সেম পদ্ধতি। ওই একই পদ্ধতিতে আপনারা দিতে পারেন। উপরে যা দিয়েছেন এই সেম কাজটা আপনি নিচেও দিতে পারেন। কোনো অসুবিধা নেই। সবকিছু কমপ্লিট হইলে এখানে ক্লোজ করে দিবেন। তাহলে কিন্তু এটা আগের অবস্থায় ফিরে যাবে। আ তারপর হচ্ছে টেক্সট বক্স তো দেখানো হয়ে গেছে। আর তারপর হচ্ছে এখানে ওয়ার্ড আর্ট। এখানে বিভিন্ন ধরনের এই যে ডিজাইন আছে। আপনি যে ডিজাইনটাতে ক্লিক করবেন, ডিজাইনে ক্লিক করলে যে এখানে লিখা আছে ইওর টেক্সট হিয়ার। এখান থেকে আপনি ইচ্ছামত নিতে পারবেন। যেমন হচ্ছে এখান থেকে আমি এটাকে সরালাম। এটাকেও কিন্তু ইনফন্ট টেক্সট বা বিহাইন্ড টেক্সট করতে পারেন, অসুবিধা নেই। যেমন হচ্ছে যে দেখুন, ধরুন এখানে লিখলাম, হ্যাঁ? এটা ফন্টটা একটু ছোট করি। ওকে, এখানে ছোট করলাম। এখন এই যে দেখুন যে ডিজাইনটা হয়ে গেছে। এখন এইটাকে যদি আরো ইফেক্ট দিতে চাই বা আরো ডিজাইন করতে চাই, সেক্ষেত্রে এটা হচ্ছে ওয়ার্ড আর্ট করার পর
এখান থেকেও একই জিনিস, এই যে সেম পদ্ধতি কিন্তু, হ্যাঁ, ওই পিকচারে যে বা শেপে যেমন দেখালাম সেম পদ্ধতি, এখানে কিছু আর দেখালাম না। এটা শুধু একটু আলাদা, যে এটা হচ্ছে এই যে এখানে ফন্ট কালার, এখান থেকে কালার দিতে পারবেন যে কোনো কালার। এই যে দেখুন কালার চেঞ্জ করতে পারেন, আউটলাইন দিতে পারেন, আউটলাইন নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি বর্ডারটা রাখলাম না, এই যে বর্ডারটা হারিয়ে গেছে। তারপর হচ্ছে এখানে যদি এখানে অনেকগুলো ইফেক্ট আছে, এই যে এগুলো কিন্তু কাজে লাগে। তো সবচেয়ে যেটা কাজে লাগে সেটা হচ্ছে এইটা, অনেক সময় রাউন্ড করার ক্ষেত্রে, এই যে দেখুন রাউন্ড হয়ে গেছে, হ্যাঁ। তো এখান থেকে আমি এটাকে যদি টান দিই, তাহলে দেখবেন যে এই যে, হ্যাঁ, এই যে দেখুন রাউন্ড হয়ে গেছে। আরো যদি রাউন্ড করতে চাই, তাহলে নিচের অংশটাকে টান দিবেন, হ্যাঁ, এই যে এখান থেকে নিচের অংশ টান দিবেন। এবার এটাকে কন্ট্রোল চাপ দিয়ে ছোট করে নিবেন, করার পর এটাকে নিচ দিকে যত টান দিবেন তত বাঁকা হবে। এই যে আমি যত টান দিব তত দেখুন এই যে বাঁকা হচ্ছে, এবং যেহেতু জায়গা আছে, একটু কি করতে হবে, এটাকে ফন্ট একটু বড় করে নিতে হবে। হোমে গিয়ে যেভাবে নর্মালি বড় করতে হয়, আপনার পজিশন মতো আপনি বড় করে নিবেন, হ্যাঁ। এই যে দেখুন রাউন্ড হয়ে গেছে। এটা হচ্ছে অনেক সময় টার্ম পেপার তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয়, বা ফরম্যাট তৈরি করার ক্ষেত্রে। এই যে দেখুন আমি এখানে রেখে দিলাম। তো এইটা মানে ছোট থাকলে রাউন্ড কিন্তু হবে না, যদি লেখাটা বড় থাকে বা টেক্সট বক্সটা বড় থাকে তাহলে কিন্তু হবে, হ্যাঁ। যেমন দেখুন ক্লিক করলেন আবার সোজা হয়ে গেল, আবার ফাঁকা জায়গায় ক্লিক করলেন আবার রাউন্ড হয়ে যাবে। তো এইভাবে ইচ্ছা মতন আপনার টেক্সট বক্স দিয়ে করা যায়, এই অর্ডার দিয়ে। আর তারপর হচ্ছে এখান থেকে অবজেক্ট, অবজেক্ট একটু দেখাই, সেটা হচ্ছে ওকে, ইনসার্টে গেলাম, ইনসার্টে গিয়ে এখান থেকে এই যে এখানে অবজেক্ট থেকে আপনার এই যে অবজেক্টে ক্লিক করবেন, অবজেক্টে ক্লিক করার পর একটি ডায়লগ বক্স আসবে। এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড থেকে আপনি যে কোনো প্রোগ্রাম ওপেন করতে পারেন, সেটা হচ্ছে পাওয়ার পয়েন্ট হোক, ওয়ার্ড হোক, এক্সেল হোক, ফটোশপ হোক, ভিডিও হোক, সব কিছু ওপেন করতে পারবেন। যেমন হচ্ছে আমি মনে করেন যে এখান থেকে আম, কি ওপেন করি, পাওয়ার পয়েন্ট ওপেন করবো, হ্যাঁ। জাস্ট এখানে যে দেখুন এই যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এখানে ক্লিক করে ওকে, ওকে করলাম। দেখবেন যে কিছুক্ষণের মধ্যেই পাওয়ার পয়েন্টটা কিন্তু ওপেন হয়ে যাবে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যেই। এই যে দেখবেন পাওয়ার পয়েন্টটা কিন্তু এই যে ওপেন হয়ে গেছে, হ্যাঁ। এখন এটা কিন্তু আমার মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হয়ে আছে মনে হচ্ছে, কিন্তু পাওয়ার পয়েন্টে কিন্তু কাজ হবে। এখন আমি এই যে এখানে দেখুন আমি কোনো কিছু কাজ করবো দিয়ে ফাঁকা জায়গায় ক্লিক করব, ক্লিক করলেই ওটা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের পাতাতেই চলে আসবে। এই যে দেখুন পাতাতে চলে আসছে, মনে হচ্ছে না যে এটা একটা ফটোশপের পেজ, এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের পেজ মনে হচ্ছে, কিন্তু এটা কিন্তু একটা ফটোশপ পাওয়ার পয়েন্টের পেজ। তো এইভাবে আপনি এক প্রোগ্রাম থেকে অন্য প্রোগ্রামে নিয়ে আসতে পারেন খুব সহজেই। তাহলে কোথায় যেতে হবে, ইনসার্টে গিয়ে অবজেক্ট, অবজেক্টে গিয়ে এখান থেকে নিতে পারেন, কোনো অসুবিধা নাই। আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ইকুয়েশনের। তো ইকুয়েশনের আজকে দেখাবো না, কারণ এতগুলো দেখালে মনে থাকবে না। আর এখান থেকে স্যাম্পল আছে, এই স্যাম্পলগুলো ক্লিক করবেন, ক্লিক করলে অনেকগুলা কিন্তু দেখবেন যে যেই স্যাম্পলগুলো তো নর্মালি মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্টে নাই, সেক্ষেত্রে কিন্তু আপনি এই স্যাম্পলগুলো ব্যবহার করতে পারেন খুব সহজেই। এই যে স্যাম্পলে ক্লিক করলাম, এই যে অনেকগুলো ডিফল্ট আকারে চলে এসেছে। মোর স্যাম্পলে ক্লিক করলেই এখানে এই যে এখানে দেখুন অনেকগুলো স্যাম্পল এসছে। আসার পর এখান থেকে ফন্ট আপনার যেরকম চেঞ্জ করবেন স্যাম্পল গুলো চেঞ্জ করবে, এই যে সেরকম হবে। এই যে অনেকগুলো আছে, হ্যাঁ, এগুলো কোথায় প্রতি লাইনের সামনে দেওয়ার প্রয়োজন হয়, এখানে ইনসার্ট করবেন, এই যে দেখুন চলে এসছে। মানে এইটাকে যদি কিবোর্ডে শর্টকাট করতে চান, সেক্ষেত্রে এই যে শর্টকাট কি এ ক্লিক করবেন, ক্লিক করলে যেরকম একটা বক্স আসবে, আসার পর কোন অক্ষরে আপনি করবেন, যেমন হচ্ছে আমি করলাম যে F10, হ্যাঁ। এবার অ্যাসাইনে ক্লিক করলাম, আবার এই যে ক্লিক করে এখানটা দিলাম। এবার কিবোর্ড থেকে যতবার এফ প্রেস করবে, যে দেখুন বারবার ওইটা চলে আসবে, এই যে, হ্যাঁ। তো এই ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু শর্টকাট ব্যবহার করতে পারেন খুব সহজেই, এই যে বারবার এফ। তাহলে কি করতে হবে, শর্টকাট তৈরি করার জন্য স্যাম্পলে যাবেন, মোর স্যাম্পলে গিয়ে দেখবেন যে কোন স্যাম্পলটা নেবেন। অবশ্যই কিন্তু এখান থেকে ফন্ট গুলো এবিসির দিকে দেওয়া আছে, ওই যে উইন্ডিং যে লেখা আছে না, এটার মধ্যে আইকন গুলো পাবেন, হ্যাঁ। আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে শর্টকাট, শর্টকাট করার পর আপনার এখানে বলবে যে কোন কিবোর্ডের কোন অক্ষরে আপনি শর্টকাট গুলো তৈরি করবেন। যে কিবোর্ড গুলোর কম ব্যবহার করা হয়, যেমন F2 থেকে F12 পর্যন্ত, এইগুলো ব্যবহার করবেন, হ্যাঁ। এবিসিটি ব্যবহার করলে কিন্তু হবে না। যেমন আমি আবারও F8 চাপ দিলাম, অ্যাসাইনে ক্লিক করলাম। এবার কেটে দিয়ে যতবার কি করব, F8 প্রেস করব, ততবার কিন্তু ওই ইটা চলে আসবে। তো এইভাবে আপনি শর্টকাট গুলো তৈরি করতে পারবেন। তো এই ছিল আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের পুরা যেই আজকের দ্বিতীয় অংশ, ইনসার্ট মেনুর। তো
তো এই ইনসার্ট মেনুর এইটুকু কাজ, আর একটাই শুধু থাকলো ইকুয়েশনের অঙ্কগুলো কিভাবে করবেন বা জ্যামিতির যে অঙ্কগুলো কিভাবে করতে হয়, বসাতে হয় সেটা। তো এই যে একটু ঝামেলার কাজ, সেজন্য আজকে এটা দেখালাম না, আগামীতে এটা দেখিয়ে আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। আর আরেকটা যে মেনু আছে সেটা হচ্ছে ডিজাইন মেনু, এটা একদিনে শেষ হয়ে যাবে আশা করি। তো সবচেয়ে বড় হচ্ছে যে ইনসার্ট মেনু, আর ওগুলো বেশি সময় লাগবে না। আমাদের পরবর্তী আছে ডিজাইন মেনু, এই ডিজাইন মেনু একদিনই শেষ হয়ে যাবে, কোনো অসুবিধা নাই, একবারে সহজ। এটা ওই যে ইনসার্টের অবজেক্ট মেনু যেটা বললেন, এটা তো আমার আপনি দেখবেন, ল্যাপটপটাতে হ্যাঁ, আমি এটা পাচ্ছি হচ্ছে না। যে আইকনটা ছোট হয়ে থাকে, হ্যাঁ। এটা কোন ভার্সন ব্যবহার করছেন আপনি? ও, এটা তো এখানে দেখতে হচ্ছে পাবেন, হ্যাঁ, অনেক সময় 13। যে স্ক্রিনটা ছোট কারণে এরকম কিন্তু হয়। আমি একটু দেখাই, আমি একটু স্ক্রিনটা বড় করি। হ্যাঁ, এই একটু যে আইকনের আইকনের ডিজাইনটা ডিজাইনটা যদি দেখবেন, এই একটু যে এরকম দেখান কাইন্ডলি। থাকবে। অনেক আইকনটা একবারে ছোট থাকে, হ্যাঁ, সেজন্য কিন্তু খুঁজে পাওয়া যায় না। এই যে এরকম আইকন থাকবে, এইটা। সেটা হচ্ছে অনেক সময় দেখবেন যে এই যে আমার স্ক্রিনটা ধরুন বড় আছে সেজন্য দেখা যাচ্ছে, হ্যাঁ। আমি যদি স্ক্রিনটা ছোট করে দিই, এই যে দেখবেন যে আইকন গুলো কিন্তু এই যে ছোট হয়ে গেছে, হ্যাঁ। এই যে দেখবেন যে অনেক ছোট হয়ে গেছে, তখন দেখা যাচ্ছে আইকন গুলো খুঁজে পাওয়া মুশকিল। সেক্ষেত্রে আপনি একটু বড় করবেন, হ্যাঁ, ঠিকই দেখাবে, হ্যাঁ। এই যে অবজেক্ট, হয়তো এখানে দেখা যাচ্ছে না, যদি আমার এখানে অবজেক্ট সহ ওই যে আইকনটা দেওয়া আছে, আপনার ওখানে আইকনটা থাকতে পারে, শুধু এই যে এইরকম আইকন থাকতে পারে, অবশ্যই পাবেন। নাহলে আপনি স্ক্রিনটা শেয়ার করেন, আমি দেখিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, ঠিক স্ক্রিনটা আছে, কিভাবে আমি শেয়ার বুঝিয়ে দিচ্ছি। করতে আপনার হয়? ওই যে নিচে যে থামেন একটু। আমার তো মনে হয় 13 না, এটা তো অসুবিধা নাই, 10 ওখানে মনে দেখতে হয়, পাবেন, আমি কোনো অসুবিধা কনফার্ম নাই। না। ওকে, এই যে দেখছেন না আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে, এই যে এখানে হাতের মতো যে প্রতীকটা দেখা যাচ্ছে না, আইকনটা দেখতে পাচ্ছেন, আইকনের পাশে এই যে একটা ছোট্ট একটা অ্যারো চিহ্ন আছে, ছোট্ট। আমি আমার স্ক্রিনটা অফ করি তাহলে বুঝতে পারবেন। আপনার হাতের মতো যে প্রতীকটা আছে না, হাতের মতো প্রতীকটার পাশে, হ্যাঁ, ওই হ্যাঁ, 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 ওইখানে হ্যাঁ, দেখেন হ্যাঁ, ছোট্ট একটা অ্যারো চিহ্ন আছে, হ্যাঁ, ওখানে 11 তে ক্লিক করেন। ক্লিক করার পর একটা বক্স আসবে। হ্যাঁ, উপরে দেখেন লিখা আছে হ্যাঁ, বক্স এন্ট্রিজ আসছে। স্ক্রিন, লিখা আছে উপরে ডান দিকে। জি, ওখানে, হ্যাঁ, ওখানে ক্লিক হ্যাঁ, করলে আপনার আছে। কম্পিউটার ক্লিক স্ক্রিনটা দেব? দেখতে পাবেন। পেয়েছেন? হ্যাঁ, এবার স্ক্রিনে হ্যাঁ, ক্লিক করার পর নিচে ক্লিক দেখবেন যে করেছি। শেয়ার লিখা আছে, ওখানে ক্লিক করেন, তাহলে আমরা সবাই দেখতে পাবো। জি, 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 জি। শেয়ার দিব, শেয়ার দিব? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আপনার মাইক্রোসফট ওয়ার্ড, ওখানে যান। এটা কি না, এমএস ওয়ার্ড আরেকটা ওটা ওপেন ম্যাক্সিমাইজ করব করেন, নাকি বড় নাকি? করেন, আর এটা মিনিমাইজ করে দেন। এই যে আপনার আহ, গুগল গুগল মিটের যে ওপেন আছে না, এটাকে মিনিমাইজ করেন, হ্যাঁ। হ্যাঁ, এখান থেকে পাবেন এই যে অবজেক্ট লিখা আছে, ছোট্ট করে দেখেন ওই আইকনটা। এই যে ডেট এন্ড টাইম না কি লিখা আছে দেখেন ওখানে, আমি তো ছোট ভাবে দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছেন উপরে? উপরে, হ্যাঁ, উপরে এই যে না, কিউ আমি লিখা আছে না, এই যে বুঝতেছি না আসলে। অর্ডার লিখা আছে, এ লিখা আছে দেখেন উপরে, যান ডানে, ডানে, ডানে যান। হ্যাঁ, ডানে যান, ডানে যান। জি, জি, ভাই ডানে যান, আরো যান, ইকুয়েশনের বাম ডানে যান, পাশে দেখেন। হ্যাঁ, আরো ডানে যান, হ্যাঁ, আরো ডানে যান। হ্যাঁ, তার নিচে যে অ্যারোতে, হ্যাঁ, ওখানে অ্যারোতে ক্লিক করেন। জি, 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 হ্যাঁ, ও, অ্যারোতে ক্লিক করেন, এই যে ওখানে অবজেক্ট। জি, 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 ও, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ঠিক হ্যাঁ, আছে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নিচে দেখেন ওই যে স্টপ শেয়ারিং লিখা আছে আপনার স্ক্রিনের নিচে, ওই স্টপ করেন, তাহলে স্ক্রিনটা অফ হয়ে যাবে। হ্যাঁ। তো এই ছিল আজকের আমাদের মূল বিষয় ক্লাসের।
ওকে, তো এখান থেকে দেখবেন যে আমাদের যে আহ, বিশেষ করে যে রসায়ন পদার্থ বা এরকম যে অঙ্কগুলো থাকে, বিশেষ করে বা জ্যামিতির যে অঙ্কগুলো থাকে, অনেক সময় দেখা যাচ্ছে যে কিছু অঙ্কগুলা ওখানে বসাইতে গিয়ে এলোমেলো হয়ে যায়। হ্যাঁ, তো এখান থেকে সার্চ সার্চ করে দেখি। অনেক সময় কিন্তু যে চিত্র থাকে, হ্যাঁ, ওই চিত্রগুলো বসাইতে গেলে হয়ে যায়, এলোমেলো হয়ে যায়। উম, কোনটা নিই, যে কোনো একটা আপাতত নিই। ধরেন এটাই নিলাম। ওকে, মাঝে মাঝে নেট এত স্লো হয়ে যায়, ঘুরতেই আছে। যাক, আমি একটা নর্মালি দেখাই। এখন দেখা যাচ্ছে ধরেন ইনসার্ট থেকে একটা আমি এখান থেকে কোথায় কোথায়, ওকে, ধরেন এরকম একটা আছে। এখন এই যে অঙ্ক আছে ধরেন এভাবে যে এই এত ডিগ্রি সেলসিয়াস এত ডিগ্রি এরকম থাকে না। এখন এটাকে যদি সরাইতে যাই, সরাইতে গিয়ে দেখা যাচ্ছে যে আমার উপরে বা নিচে এরকম জায়গাতে ঠিক মতন হচ্ছে না। সেক্ষেত্রে অবশ্যই যেখানে ফরম্যাটে যাবেন, ফরম্যাটে গিয়ে ইনফন্টেক্স করবেন। ইনফন্টেক্স করলে এই যে এখান থেকে ইচ্ছে মতন রাখতে পারবেন এইভাবে। বুঝতে পেরেছেন? দেখি এখন আসছে কিনা। ওকে, এই ছবিটা আমি নিই। এখান থেকে এই ছবিটাকে আমি কপি করলাম। ওকে, কপি করে মনে করেন যে এখানে আমার বইয়ের মধ্যে বা ডকুমেন্টের মধ্যে রাখবো। ওকে, এখন এইটাকে যদি সরাইতে চান, এই যে ইনফন্টেক্স করবেন। ইনফন্টেক্স করে ইচ্ছা মতন এভাবে টান দিয়ে বসাবেন, এই যেভাবে। হ্যাঁ, আর যদি মনে করেন যে না, আমি চতুর্দিকে বসাবো, সেক্ষেত্রে এই যে এখানে এই যে স্কোয়ার করবেন। এই যে আপনার চতুর্দিকে লেখা থাকবে। আর কিছু কিছু আপনার আছে যে দেখা যাচ্ছে যে আপনার বই থেকে যখন স্ক্যান করবেন বা মোবাইল থেকে ছবি যখন উঠাবেন, অনেক সময় কিন্তু মানে পারফেক্ট হয় না বা স্পষ্ট হয় না। তখন আপনার তো স্ক্যানারও নাই যে আপনি ওই ছবিটা স্ক্যান করে বসাবেন, বা স্ক্যানার নাই সেটা বসাবেন। সেক্ষেত্রে আপনি কি করে ড্রয়িং করতে পারবেন। হ্যাঁ, খুব সহজে কিন্তু এটা ড্রয়িং করে নিতে পারবেন। তাছাড়া কিন্তু বিকল্প কোনো পদ্ধতি নাই। এবং ড্রয়িং করার জন্য অবশ্যই আপনাকে কি করতে হবে, ইনসার্ট মেনু থেকে যে ইগুলো আছে সেগুলো আপনাকে জানতে হবে। এখন মনে করেন যে আমি একটা এইখান থেকে দেখাই আপনাকে। এখান থেকে ধরেন এটা না, এইটা নিই। ওকে, এটা নিলাম। এখন এটা এটা চাচ্ছি যে এবিসি এরকম একটা থাকবে। এখন এবিসি করতে গেলে তারপর এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে ধরেন একটা যে কোনো দিলাম একটা। অবশ্যই যখন আপনি ড্রয়িং করবেন, তো এই বর্ডার গুলো যাতে বড় হয়, হ্যাঁ, মোটা হয়, সে কিন্তু খেয়াল রাখবেন। কারণ যেহেতু এটাকে ছবি আকারে কিন্তু এটা উপস্থাপন করতে হয়, না হলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের ডিজাইন করতে অসুবিধা হয়। যেমন এই যে দেখুন একটা নিয়ে আসলাম। এখন এটাকে উপরে এবিসি এ কর্নারে লেখা থাকবে। এখন নর্মালি আপনি যদি নর্মালি ওই স্পেস চাপ দিয়ে লিখতে চান, তাহলে কিন্তু মিলবে না। তো সবচেয়ে সুবিধা হয় যেটা, সেটা আমি যেটা করি সেটা হচ্ছে ইনসার্টে যাবেন। ইনসার্টে যাওয়ার পর এই যেখানে টেক্সট বক্স, ড্র টেক্সট বক্স যাওয়ার পর আমি যতটুকু এরিয়া পর্যন্ত লিখবো, লিখলাম এ, এবং এটাকে বড় করব, ফন্ট সাইজ বড় করে নিব। হ্যাঁ, কন্ট্রোল বি প্রেস করে একটু মোটা করে দিলাম। এখন দেখুন যে এটাতে ভেতরে একটা কালার আছে, আমি ভেতরের কালারটা দেব না, অর্থাৎ ফিল কালার। এই ফিল কালারটা নো কালার করে দেবো, এবং আউটলাইন থেকে নো আউটলাইন করে দেবো। তাহলে দেখবেন যে শুধুমাত্র আমার মানে লেখাটা থাকছে কিন্তু বক্সের মধ্যে। ওকে, এখানে রেখে দিলাম। এবার কন্ট্রোল চাপ দিয়ে এটাকে ডাবল করে দিলাম। কন্ট্রোল চাপ দিয়ে আমার যেটুকু প্রয়োজন, এই যে ডাবল করে নিলাম। নেওয়ার পর এখানে যেভাবে দিবেন, মনে করেন যে বি, আর এখানে মনে করেন যে সি। ওকে, আমার ডিজাইনটা হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে এইটাকে আপনি যদি মনে করেন যে এখান থেকে কন্ট্রোল চাপ দিয়ে এটাকে, দেখুন আমি এখানে করছি, সেক্ষেত্রে কিন্তু আপনার জায়গা দখল করবে বেশি। এই যে দেখুন, হচ্ছে না। তো একটা কাজ করবেন, যে স্ক্রিনশট দেখালাম, এই যে দেখুন সুন্দরভাবে স্ক্রিনশটটা নেবেন। হ্যাঁ,
যতটুকু এরিয়া পর্যন্ত যতটুকু নেওয়ার প্রয়োজন সুন্দরভাবে স্ক্রিনশটটা নেবেন। নেওয়ার পর এখানটাকে এই যে ইমেজটাকে কপি করে পেস্ট করবেন। তাহলে দেখবেন যে এটা কিন্তু আমার একটা ছবি আকারে হয়ে গেল। এই যে এই জিনিসটা ছবি আকারে হয়ে গেল এবং এটাকে আবারও ওয়ার্কশীটে গিয়ে ইনফন্ট টেক্সচারে আপনি ইচ্ছা মতন এই যে দেখুন খুব সহজে আমি যেকোনো জায়গাতে আমি ছবির বসাতে পারবো। এই যে যেকোনো জায়গায়। কিন্তু দেখুন যে এটাকে আমি সরাইতে গেলে এই যে উপরে এটা থাকছে না। এই যে এখানে দেখুন একটা ক্লিক করতে যাচ্ছি, এই যে আরেকটা চলে যাচ্ছে। হ্যাঁ? তো এই যে এইটা কিন্তু অসুবিধা হয়। এই যে দেখুন সহজেই আমি যদি ধরতে চাই সহজে ধরা যায় না। এই যে, হ্যাঁ? এখানে ধরা যায়। এখন এইটাকে আমি কি করতে পারি? গ্রুপ করতে পারি। এই যে দেখুন এটাকে গ্রুপ করে দিলাম। গ্রুপ করলে এই যে দেখুন এটাও কিন্তু হচ্ছে কিন্তু এই যে দেখুন হারিয়ে যাচ্ছে না? আমি তো গ্রুপ করলাম, হ্যাঁ? তারপরেও কিন্তু যখন আপনি এইটা ছোট বড় করবেন, দেখবেন যে কি অবস্থা হয়। এই যে দেখুন, এলোমেলো হয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি কি ১ম এ Microsoft এ ডিজাইন করে নিলাম। ডিজাইন করার পর ওটাকে ছবি নিয়ে নিলাম, ছবি করে নিলাম। ছবি করার পর এখন যদি আমি ছোট বড় যাই করি না কেন, কোনো কিছু পরিবর্তন হবে না। তো অবশ্যই এইভাবে আপনি করবেন। তাছাড়া কিন্তু এই Microsoft এ সহজেই আ মানে আ বসানো খুব ঝামেলা। হ্যাঁ? স্ক্যানার যদি না থাকে। আর অনেক সময় স্ক্যানার থাকলেও দেখা যাচ্ছে ছবিগুলো এত ছোট থাকে যার কারণে আপনি যখন স্ক্যান করে বড় করতে যাবেন ফেটে যায়, এরকম ঝামেলা হয়। আপনি কাজ করলে হয়তো বুঝতে পারবেন। এটাই তো বলছিলেন নাকি? জি, জি, এটাই বলছিলাম। আরেকটা ভাই বিষয় হচ্ছে যে আপনি যেটা বললেন ওই যে জি জি স্পটলাইট যেটাতে আপনি হচ্ছে কাজ করতেছেন। আর এটা দিয়ে হচ্ছে যদি ইনস্টল করি, ইনস্টল করার পর যে যেকোনো জিনিস কাজ করার জন্য কি মাউসের বাম বাটন চাপ ধরে না থাকলে না না কি এগুলা আপনার সব সিলেক্ট হ্যাঁ হচ্ছে বা জি ওই বাম বক্সটা কি বাটন ডায়ালগ ক্লিক করে বক্সটা ধরে বের থাকবেন। হচ্ছে? যেমন দেখুন আমার একটা শর্টকাট করা আছে। এখন দেখা যাচ্ছে একটু সমস্যা যেটা হয়, এই যে এখানে আমি ক্লিক করে এই যে এখানে যে মানে লাইট শটে যে আইকনটা আছে এখানে ক্লিক করলে দেখবেন যে এই আইকনটা কিন্তু থেকে যাচ্ছে। এই যে দেখুন আমার স্ক্রিনশট নিচ্ছি কিন্তু বারবার কিন্তু এখানে থেকে যাচ্ছে। এই যে এখানে থেকে যাচ্ছে। কিন্তু আমি এই অংশটা যেন না আসে, সেজন্য আপনার কি আমি জি, কিবোর্ড জি। থেকে একটা শর্টকাট করেছি যে প্রিন্ট স্ক্রিন অর্থাৎ আমি যে আমরা যে আ ওএসকে অর্থাৎ প্রিন্ট স্ক্রিন আ আ এখান থেকে কি অন স্ক্রিন কিবোর্ড হ্যাঁ, অন স্ক্রিন কিবোর্ড আমি ওপেন করে আপনাকে দেখাই তাহলে বুঝতে পারবেন। আমাদের দেখবেন যে কিবোর্ডের উপরে এই যে PRINT প্রিন্ট স্ক্রিন একটা ইয়ে আছে আপনার বাটন আছে। আমি একটু দেখাই এখান থেকে। PRINT আ আর কি এখানে সার্চ করলাম দেখতে পাবেন। এই যে দেখেন যে কিবোর্ডটা আছে না? এই কিবোর্ডে এইরকম একটা কিন্তু আপনার এই যে বাটন আছে। প্রিন্ট স্ক্রিন। তো এটাকে শর্টকাট করে রেখেছি। সেজন্য আমার ওই প্রিন্ট স্ক্রিনটা কিন্তু চলে আসছে। হ্যাঁ? এই যে দেখুন আমি কিবোর্ড থেকে F12 অথবা যে প্রিন্ট স্ক্রিন চাপ দিলাম, এই যে দেখুন অটোমেটিক চলে আসে। সেক্ষেত্রে কিন্তু ওই যে নিচের আইকনগুলো কিন্তু আসবে না। মাউসের বাম বাটন চাপ দিয়ে টান দিলাম এই যেভাবে। তো এটাকে সেট করতে হয়। সেট করার জন্য যেটা করবেন, ইনস্টল করা তো পারবেন, কোনো অসুবিধা নাই। তো এইজন্য এই যে এই আইকনটা যেটা আছে, ১ম এ ডাবল ক্লিক করবেন। হ্যাঁ? অথবা একটা কাজ করতে পারেন, ওই আইকনের উপর ডান বাটন ক্লিক করবেন। ডান বাটন ক্লিক করবে যে অপশন, অপশনে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে দেখবেন যে যে প্রিন্ট স্ক্রিনের যে সেটিংটা সেটা কিন্তু চলে আসবে। এই যে দেখুন চলে এসছে। আসার পর এই যে উপরে দেখবেন যে এখান থেকে মেনু একটা আছে। এই যে এখানে হটকি, হ্যাঁ? হটকি গিয়ে এখান থেকে আপনি যেইটা সিলেক্ট করবেন, অসুবিধা নাই। হ্যাঁ? এই যে এখানে যেটা সিলেক্ট করবেন। যেমন আমার এখানে যে দেওয়া আছে এই যে দেখুন। মানে আপনার এটাতে ক্লিক করলে এইটা যদি আমি ক্লিক করি তাহলে স্ক্রিনশট আসবে। যেমন দেখুন যে আমি এখান থেকে এই যে চাপ দিলাম। ওকে। যেহেতু এই অপশনটা অন করা আছে তো সেজন্য কাজ করছে না। মানে যেহেতু এর সেটিংটাই অন করে রেখেছি সেজন্য কিন্তু আসছে না। এখানে দেখি তো আবার আসছে কিনা। এই যে দেখুন আসছে না। কারণ আমার এই সেটিংটা পরিবর্তন করছি তো সেজন্য আসছে। আপনি অবশ্যই ১ম এ সেটিংটা অন করে এই যে কোন বাটনে চাপ দিবেন সেটা কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে। করার পর ওকে করবেন। এখন যদি কিবোর্ড থেকে F5 মানে ওই বাটনটা চাপ দিবেন। চাপ দেওয়ার পর মাউসের বাটন চাপ দিয়ে টান দিবেন। যতটুকু টান দিবেন ততটুকু এরিয়া এই যে আ সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পর এখান থেকে আপনি ইচ্ছা মতন সেভ করবেন কি মার্কিং করবেন কি কালার করবেন সেটা নিতে হয় নেওয়া যায় খুব সহজেই। খুব মজার একটা জিনিস এবং খুবই উপকারী আরকি।
ইচ্ছা মতন নেওয়া যায় খুব সহজেই। কালার টালার চেঞ্জ করতে পারবেন সবকিছুই। তো এই হচ্ছে পদ্ধতি। আশা করি বুঝতে পেরেছেন। তার মানে আমি যখনই কাজটা করতে যাব তখনই আমাকে ওই যে কম্পিউটারের কন্ট্রোল আমি জি, যেটা জি, দিব জি। সেটা চাপতে হবে আগে। মাউসের বাম বাটন তারপরে চাপ দিয়ে এটা টান করতে দিবেন। পারবো। টান দিলেই অটোমেটিক চলে আসবে। আ জি, জি বুঝতে পারছি। আর কারো কোনো প্রশ্ন? আমাদের তো হ্যাঁ, ওই যে অবশ্যই। পাই এই যে চার্ট এখানে এর এগুলো তো যে দেখাবেন, তাই না? চার্ট আছে না? আ সেই চার্টগুলো দেখাবো আপনার। এগুলো কিভাবে তৈরি করতে হয়, তারপর কি ইকুয়েশনে কিভাবে অঙ্কগুলো আছে সেগুলো করতে হবে। ওগুলো দেখিয়ে দেবো। কালকে যদি আপনারা ফাঁকা থাকেন ০.৫ ঘন্টা আমি দেখিয়ে দিতে পারি যদি আপনারা সময় দিতে পারেন তাহলে। একটু হ্যাঁ, ৯:৩০ আমার টার কোনো দিকে যদি সমস্যা শুরু নেই। হয় ভালো হয় আরকি। যে জি, জি। যে সময় ঠিক আছে। করাবেন সে তাহলে সময় একটু ৯:৩০ গ্রুপে দিক বলে থেকে দিবেন শুরু করব। তাহলেই ০.৫ হবে। ঘন্টা একটু জাস্ট দেখিয়ে দেবো। ঠিক আছে, ৯:৩০ ঠিক টার আছে। দিকে হলে একটু আমার জন্য সুবিধা হয় আরকি। এটা ওই যে আপনার পার্সেন্টেজ বলতে আমি যেটা বলতে চাচ্ছি যে ধরেন ওই যে বিভিন্ন আমরা যে কোনটা কত পার্সেন্ট এটা চার্ট জি, আকারে জি, জি। আসবে এগুলোই তো, এই তাই যে না? এই যে এই যে তখন যেটা আলোচনা করলাম আরকি হ্যাঁ, যেটা চার্ট, চার্ট আকারে। এটা বিশেষ করে আপনার জি, জি, এক্সেলে জি, খুব ভালো জি। হয় তো। ওই এক্সেলের প্রোগ্রাম আমরা যখন করব তখন এটা খুব সহজে আপনি মানে করতে পারবেন। কাজগুলো করতে পারবেন। যেহেতু এটা ওয়ার্ডে কাজ না। এটা হচ্ছে এক্সেলেরই কাজ। কারণ আপনি যখন ওয়ার্ডে কাজ করছেন ঠিকই, কিন্তু আপনি যখন ক্লিক করছেন তখন কিন্তু এক্সেলেও প্রোগ্রামটা ওপেন হয়ে যায়। মানে আপনার যে এই যে যখন ইনসার্টে ও ক্লিক করব, আচ্ছা, আচ্ছা। ইনসার্টের উপর দেখবেন যে চার্টে ক্লিক করলাম। এই যে দেখুন অনেকগুলো চার্ট আছে, হ্যাঁ? একেকটা এক চার্ট একেক রকম। যখন আমি এই যে দেখুন এখানে যখন ক্লিক করছি, ক্লিক করব, ওকে যখন ক্লিক করব দেখবেন যে এক্সেল প্রোগ্রামটা ওপেন হয়ে যাবে। মানে মাইক্রোসফট ওয়ার্ড থেকেই এই যে দেখুন এক্সেলের একটা এই যে, হ্যাঁ? এই যে দেখুন এক্সেলের ফাইলটা কিন্তু এই যে ওপেন হয়ে গেছে এই যে। এটা কিন্তু এক্সেলের একটা ফাইল। এটা কিন্তু ওয়ার্ডের ফাইল না। এখন দেখা যাচ্ছে এক্সেলের একটু যদি কাজ না পারা যায় তাহলে কিন্তু ওই আরো কিছু কাজ আছে ওখান থেকে খুব সুন্দরভাবে উপস্থাপন করা যায়। তো অসুবিধা নেই, কালকে দেখিয়ে দেব। ওকে। আপনাদের ওই যে ইটা দিচ্ছি আজকে অনেকে তো হয়তো পারবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু এই যে আজকে যে কোথায় জানি সেভ করলাম। যাই হোক আমি ওই দিয়ে দিচ্ছি কোথায় জানি সেভ করলাম। ও এটা। এই যে এটা অবশ্যই আপনারা দেখে কাজটা করবেন আজকের মধ্যেই। কালকের মধ্যে আরকি। হ্যাঁ? এই যেটাতে আলোচনা করলাম এই যেটা। হুম? এইটা তৈরি করার চেষ্টা করবেন সেভ গুলো দিয়ে। খুব সহজেই এগুলা তৈরি করতে পারবেন। নিজে চেষ্টা করবেন। আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, অসুবিধা নাই। ওখান থেকে দেখে একটু চেষ্টা করবেন। কারণ এগুলোই তো ওয়ার্ড দিয়ে করতে পারেন আর যাই দিয়ে করতে পারেন। একই কাজ। কোনো সমস্যা নাই।